জি স্যার, দেওয়া আছে। স্যার দেওয়া আছে। আমার স্ক্রিন এখন ভিজিবল, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। যে আমাদের অলরেডি সবার অলরেডি প্রোগ্রামের টাইটেল জানা আছে, কম্প্রিহেনসিভ গাইডলাইন টু হায়ার স্টাডি অ্যান্ড রিসার্চ মেথোডোলজি। ফ্র্যাঙ্কলি যদি আমি বলি যে একটা সিঙ্গেল ওয়েবিনার অথবা সিঙ্গেল একটা লেকচারের মাধ্যমে হায়ার স্টাডি এবং রিসার্চ মেথোডোলজি মানে সম্পর্কিত যে বিস্তারিত কথা অথবা বড় একটা বিষয়কে 2 থেকে 2.5 ঘন্টার লেকচারের মধ্যে অথবা 3 ঘন্টার লেকচারে এটা সম্পূর্ণ কভার করা খুবই মুশকিল ব্যাপার। তো এটা অনেক কঠিন একটা কাজ হবে। তো আমরা আসলে আমি এখানে আমার সাথে সাইদুর রহমান স্যার যিনি আছেন, উনি গবেষণা, পাবলিকেশন, পেপার রাইটিং এ উনি খুবই অভিজ্ঞ। তো আমি আসলে রিসার্চের বেসিক, যে একজন নতুন তার রিসার্চের আগ্রহী আছে, উনি কিভাবে রিসার্চ শুরু করবেন এবং আস্তে আস্তে নিজেকে একজন ভালো গবেষক হিসেবে তুলে ধরবেন অথবা তৈরি করবেন, ওই বিষয়গুলো আসলে তুলে ধরবো। তো আমি এই যে টপিকটা আছে, টপিকের আমি ফিল্ডটা তৈরি করব, স্পেসিফিক কথাগুলো অথবা হায়ার লেভেলের গাইডলাইন গুলো আমাদের স্যারের পক্ষ থেকে আসবে। তো আমি যে কথাগুলো বলবো এখানে, আমি এখানে কিছু এজেন্ডা অথবা নোট ডাউন করেছি। প্রথমে আমি ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছে। তো এরপরে আমি আসলে যেহেতু আমাদের এই লেকচারের মধ্যে অংশগ্রহণকারীদের মধ্যে আমাদের অনেক সিনিয়র শিক্ষক আছেন, অনেক পিএইচডি হোল্ডার আছেন, বিভিন্ন বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টি ডিন, আমাদের ভিসি মহোদয় স্যার আছেন, এবং আমরা এটাও জানি যে এখানে বেশিরভাগ পার্টিসিপেন্ট হচ্ছে স্টুডেন্ট, যারা অনেকেই রিসার্চ কি, রিসার্চ করলে কি লাভ হবে অথবা রিসার্চ করলে একজন গবেষক হলে অপরচুনিটি গুলো কোথায়, এগুলো অনেকেই জানে না। তো এই বিষয়গুলো আমি একটু কভার করবো, হয়তো এগুলো রিপিট হতে পারে, অনেকে জানা থাকতে পারে, যেহেতু আমাদের অডিয়েন্সের ভ্যারিয়েশন আছে সে কারণে আমাদের এই জিনিসটা একটু বলতে হচ্ছে। আর অনেকেই মনে করে যে আমি কি গবেষণা করতে পারবো কিনা, কনফিউশনের মধ্যে থাকে, ওই বিষয়টা আমি একটু রিমুভ করার চেষ্টা করবো, কিছু মোটিভেশন দেওয়ার চেষ্টা করবো। আর কিভাবে রিসার্চ শুরু করবে অথবা একজন রিসার্চার সে কোথা থেকে শুরু করবো, কোথায় যাবে, ধাপে ধাপে যে স্টেপ গুলা, সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। এবং বিশেষ করে যেহেতু এই ওয়েবিনারের মেইন যারা টার্গেট অডিয়েন্স, তারা বেশিরভাগ হচ্ছে ইলেকট্রিক্যাল, ইটি, ইসি অথবা সিএসসি, আইসিটি, আইটি রিলেটেড। তো এই ফিল্ডে ট্রেন্ডিং রিসার্চ টপিক গুলো কি অথবা কোন ফিল্ডে কাজ শুরু করলে আমার ক্যারিয়ার ব্রাইট হবে, ওই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। এরপরে একজন রিসার্চার হতে গেলে কি স্কিল এবং কোয়ালিটিস দরকার, সেই সম্পর্কে কিছু আইডিয়া এবং কিছু টিপস ফর রাইজিং রিসার্চার, নট অনলি যারা অলরেডি ভালো রিসার্চার তাদের জন্য আমার টক ওইরকম নয়, আমি যারা নতুন এদের জন্য বেসিক্যালি কথা বলে, যেহেতু আমি নিজে একজন ইয়ং রিসার্চার। এবং আমি শেষে যে কথা বললাম যে আমরা গবেষণা বান্ধব পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশে কাজ করতেছি, আমাদের একটা প্ল্যাটফর্ম হচ্ছে গবেষক হতে চাই, বি রিসার্চার বিডি, সেটা কিভাবে কাজ করতেছে তার কিছু বিষয় আমি তুলে ধরবো। আর শেষে কল ফর কোলাবোরেশন। তো আমার ইন্ট্রোডাকশন যদি চলে আসছে, আমি চুয়েট থেকে গ্রাজুয়েট করা, এখান থেকে বিএসসি এমএসসি করেছি এবং আমি আমার বিভাগে ফার্স্ট ছিলাম। তো আমার আর্টিকেল 32 আছে। এটার পাশাপাশি আমি ন্যাশনাল মেন্টর হিসেবে আছি ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রামে। আপনারা অলরেডি জানেন যে বিশ্ববিদ্যালয়ের থিসিস এবং প্রজেক্ট গুলাকে প্রোডাক্টে রূপান্তর করার জন্য, স্টার্টআপ হিসেবে চালু করার জন্য বাংলাদেশ হাইটেক অথরিটি এবং আইবি মিলে একটা প্রোগ্রাম লঞ্চ করেছে, ইনকিউবেটর, যেখানে পুরো বাংলাদেশ থেকে বেস্ট আইডিয়া গুলোকে স্টার্টআপ হিসেবে একবারে লঞ্চ করার পর্যন্ত তাদেরকে সাপোর্ট দিয়ে যাবে, সেটা ফান্ডিং থেকে শুরু করে নিয়ে ইনফ্রাস্ট্রাকচার সবকিছুই। তো আমি আসলে মূলত অ্যালগোরিদম, মেশিন লার্নিং, রেকমেন্ডেড সিস্টেম ডিজাইন, অগমেন্টেড রিয়েলিটি, কম্পিউটার ভিশন নিয়ে কাজ করি। আর এর বাইরে আমি দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের সাথে কোলাবোরেটিভলি কাজ করি। ইন্ডাস্ট্রি একাডেমিয়া যে কোলাবোরেশন এবং ইন্ডাস্ট্রি থেকে কিছু কাজ নিয়েছে ইউনিভার্সিটিতে করানো ধরনের কাজ করতেছি। এবং আমি আগে ছাত্র জীবনে ফ্রিল্যান্সার ছিলাম, আর এটা তো বলেছি অলরেডি। তো এখানে আবার কিছু অ্যাড্রেস আছে, যারা লেকচারের সব অংশ ধরতে পারবেন না অথবা হেল্প দরকার, তারা এখান থেকে কন্ট্যাক্ট করলে আমরা পরবর্তীতে যোগাযোগ রাখার চেষ্টা করব। তো এই ছিল মোটামুটি আমার সম্পর্কে ব্রিফ ইন্ট্রোডাকশন। তো শুরুতে আমি বলবো যে রিসার্চটা কি এবং কেন করা দরকার অথবা রিসার্চ কেন করা হয়, এবং একজন রিসার্চার হলে তার কি কি অপরচুনিটিজ আছে। আমাদের অনেকেরই মধ্যে কিছু ভুল ধারণা অথবা ধারণা বদ্ধমূল হয়ে গেছে যে রিসার্চারও শুধুমাত্র একাডেমিক পজিশন গুলো হোল্ড করবে, কিন্তু আরো অনেক অপরচুনিটি আছে যেগুলো আজকে আমি দেখানোর চেষ্টা করবো। বিশেষ করে যারা নতুন তাদের জন্য মোটিভেশন হিসেবে কাজ করবে আমি আশা করি। তো রিসার্চ কি, আমার মনে হয় এখানে যারা পার্টিসিপেন্ট আছেন অনেকেই জানেন। তো অনেকের কাছে অনেকভাবে বিষয়টা আসলে জানা আছে। আমি যেভাবে তুলে ধরতেছি এক্স্যাক্টলি এটাই যে রাইট এবং এটাই যে ঠিক, আমি এটা দাবি করতেছি না। সে কারণে আমি নিজে থেকে কোনো ডেফিনেশন অ্যাড করিনি। আমি ওয়েস্টার্ন সিটি ইউনিভার্সিটির ওয়েবসাইটে ডিপার্টমেন্ট অফ এডুকেশন এন্ড ট্রেনিং তাদের একটা ডেফিনেশন আছে। তারা বলেছে রিসার্চ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ক্রিয়েশন অফ নিউ নলেজ or and or দুটোই আছে, the use of existing knowledge in a new and creative way so as to generate new concept, methodologies, understanding. This could include synthesis, analysis of previous research,
to extent that it leads to new and creative outcomes. তো এখানে যে কথাটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে রিসার্চ বলতে আমরা যেটা বুঝি এখানে বোঝানো হয়েছে যে নতুন কোনো জ্ঞান সৃষ্টি করা এবং অথবা দুটো লাগানোর কারণে পরে বলতেছি নতুন জ্ঞান সৃষ্টি করা অথবা এক্সিস্টিং জ্ঞানকে কাজে লাগিয়ে সেটা কেমন ভাবে কাজে লাগাতে হবে নিউ এবং ক্রিয়েটিভ ওয়েতে কাজে লাগিয়ে নতুন কোনো কনসেপ্ট মেথড অথবা আন্ডারস্ট্যান্ডিং জেনারেট করা সেটাকে আমরা রিসার্চ বলতেছি। তো নতুন নলেজ ক্রিয়েট করার সাথে সাথে সেটা যদি ইউজ করে নতুন কোনো কনসেপ্ট মেথড অথবা আন্ডারস্ট্যান্ডিং জেনারেট করি সেটাও যেমন রিসার্চ, অথবা এক্সিস্টিং নলেজকে কাজে লাগিয়ে নতুন কিছু করা সেটাও কিন্তু রিসার্চ। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আমরা সবাই এখানে যারা আছি সবাই গুগল ম্যাপ ইউজ করেছি, প্লিজ রেসপন্ড ইফ ইটস পসিবল। আমার মনে অনেকেই গুগল ম্যাপ ইউজ করেছে, তাই তো? হ্যাঁ, গুগল ম্যাপ সবাই যারা আছে, তো গুগল ম্যাপ কিন্তু একটা অ্যাপ্লিকেশন এবং এই গুগল ম্যাপ যে কাজটা করে আপনি কোথা থেকে কোথায় যাবেন সেটা আপনি লোকেশন সেট করে দিলেন, সে কিন্তু ঠিকই আপনাকে শর্টেস্ট পাথটা দেখাচ্ছে এবং কোন পথে গেলে আপনার টাইম কম হবে এবং কোন পথে গেলে আপনার টাইম সেভ হবে এই বিষয়গুলো সে খেয়াল করাচ্ছে আপনাকে। এই যে শর্টেস্ট পাথ, আমার তো অনেকগুলো রাস্তা আছে, আমি যেমন হয়তোবা চিটং থেকে ঢাকা যাওয়ার পথ স্পেসিফিক আমরা হয়তোবা সরাসরি যেতে পারি, কুমিল্লা হয়ে ঘুরে যেতে পারি, আবার অনেকগুলো বাইপাস রোড আছে আর কি। তো এই যে শর্টেস্ট পাথ আমাকে দেখাচ্ছে, পিছনে অবশ্যই কোনো কিছু আছে যেটাকে আমরা কি বলতেছি নলেজ, এবং সেটা হচ্ছে একটা অ্যালগোরিদম, যেটা অ্যালগোরিদমের নাম হচ্ছে ডায়াস্টা অ্যালগোরিদম। আমি জাস্ট হয়তো অ্যালগোরিদমের নামটা আপনাদের শোনানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে ডায়াস্টা অ্যালগোরিদম একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে শর্টেস্ট পাথ বের করা যায়, এটা ছিল ক্রিয়েশন অফ নিউ নলেজ এবং সেটা ইউজ করেই কিন্তু আমরা রিয়েল ওয়ার্ল্ডের অনেক প্রবলেম সলভ করতেছি। ডায়াস্টা অ্যালগোরিদম শুধুমাত্র শর্টেস্ট পাথ বের করার জন্য ইউজ হয় সেটা না, বরং আমরা একটা সার্কিটের মধ্যে নোড অ্যানালাইসিস করার ক্ষেত্রে সহজে ইলেকট্রিসিটি পাস করতে পারে এই সমস্ত জায়গার ভিতরেও ডায়াস্টা অ্যালগোরিদম অ্যাপ্লাই করা যায়। তা আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম যে নতুন জ্ঞান সৃষ্টি করা অথবা এক্সিস্টিং জ্ঞানকে কাজে লাগিয়ে নতুন কোনো মেথড কনসেপ্ট অথবা আন্ডারস্ট্যান্ডিং জেনারেট করা সেটাও রিসার্চ হবে, অথবা দুটো মিলেও হতে পারে। তো বেসিক্যালি এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অবশ্যই এই রিসার্চের মধ্যে সিনথেসিস এবং অ্যানালাইসিস থাকতে হবে এবং প্রিভিয়াস রিসার্চের মধ্যে কি হয়েছে সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আর কি। তো রিসার্চটা যদি আরেকটু ওয়েল অর্গানাইজড ওয়েতে ডিফাইন করা যায় তো আমরা বলতে পারি, এখানে একটা ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে আমি নিয়েছি, সবগুলো রিসোর্স বেসিক্যালি বিভিন্ন জায়গা থেকে নেওয়া। আসলে রিসার্চকে নিজের মতো ডিফাইন করা ইজ নট সো ইজি টাস্ক, অথবা ঠিকও না যেহেতু ওয়ার্ল্ড ডেফিনেশন আছে। তো রিসার্চকে আমরা এভাবে ডিফাইন করতে পারি, রিসার্চ ইজ অ্যান অর্গানাইজড অ্যান্ড সিস্টেমেটিক ওয়ে অফ ফাইন্ডিং অ্যান্সার্স টু কোশ্চেনস। বেসিক্যালি এই ডেফিনেশনটা একটু বেশি রিলায়েবল অথবা বেশি রিসার্চ মেথোডলজির সাথে মিল রাখে। যেমন রিসার্চ আমরা একটা অর্গানাইজড হয়ে, আমি জাস্ট র্যান্ডমলি কিছু কাজ করে বলতে পারি না রিসার্চ। অবশ্যই রিসার্চ করার জন্য কিছু অর্গানাইজড কি আছে পদ্ধতি আছে অথবা কিছু স্টেপ আছে যেটা ফলো করে আমাদের কাজ করতে হয়। যেমন আমাকে শুরুতে একটা টপিক সিলেকশন করতে হবে, সেই টপিক রিলেটেড কিছু কাজ আছে, তারপরে ধাপে ধাপে কিছু কাজ যেটাকে আমরা রিসার্চ বলি, তাই তো? তো রিসার্চকে আমরা অর্গানাইজ বলবো এবং সিস্টেমেটিক ওয়ে, দ্যাট মিনস আমি যে রিসার্চটা করবো সেটার জন্য কিছু স্পেসিফিক স্টেপ আছে, যেমন আমাকে রিসার্চ কোশ্চেন অথবা অবজেক্টিভ সেট করা, হাইপোথিসিস সেট করা, এক্সপেরিমেন্ট চালানো, সেই এক্সপেরিমেন্ট চালিয়ে ডেটা দিয়ে অ্যানালাইসিস করে দেখা আমার রেজাল্ট ঠিক আছে কিনা, রেজাল্ট ঠিক থাকলে তো ওকে, না থাকলে আবার সেটা এক্সপেরিমেন্ট রিপিট করা, এই বিষয়গুলোকে আমরা বলতেছি সিস্টেমেটিক। এবং ফাইন্ডিং অ্যান্সার্স, দ্যাট মিনস আপনার রিসার্চ অবশ্যই কোনো প্রশ্নের উত্তর খুঁজে পেতে হবে। যে রিসার্চ অন্যতম একটা কম্পোনেন্ট হচ্ছে কোশ্চেন, যেখানে রিসার্চ কোশ্চেন নেই সেখানে কিন্তু রিসার্চ করা কোনো গুরুত্ব বহন করে না। তো এই জন্য আমরা এটাকে বলতে পারি রিসার্চ অর্গানাইজড এন্ড সিস্টেমেটিক ওয়ে অফ ফাইন্ডিং অ্যান্সার্স টু কোশ্চেনস। তো আমরা রিসার্চের মধ্যে আসলে চারটা বিষয় পেয়ে গেলাম, অর্গানাইজ, সিস্টেমেটিক, ফাইন্ডিং এবং ফাইন্ডিং অ্যান্সার্স এন্ড কোশ্চেন। এই চারটাই হচ্ছে রিসার্চের অন্যতম এলিমেন্ট। এখন রিসার্চের টাইপ সম্পর্কে আসলে বলতে গেলে অনেক সময় লাগবে, আমি জাস্ট অল্প করে কিছু কথা না বললেই নয়। যেমন আমরা অ্যাপ্লিকেশনের দিক থেকে আমরা রিসার্চকে দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পিওর রিসার্চ এবং অ্যাপ্লাইড রিসার্চ। একটু আগে যে কথা বললাম যে ডায়াস্টা অ্যালগরিদম অ্যাপ্লাই করে আমরা গুগল ম্যাপে শর্টেস্ট পাথ বের করি, এখানে ডায়াস্টা অ্যালগরিদম ছিল আমাদের পিওর রিসার্চ, নতুন জ্ঞান সৃষ্টি, এবং সেটা অ্যাপ্লাই করে আমরা কিন্তু গুগল ম্যাপটা পেলাম, সেটা কিন্তু অ্যাপ্লিকেশন রিসার্চ অথবা অ্যাপ্লাইড রিসার্চ আমরা বলবো। এখানে আরো অনেকগুলো এক্সাম্পল আছে, যেমন আইনস্টাইনের থিওরি ছিল পিওর রিসার্চ, আবার ইজ জেনেটিক্যালি মডিফাইড ফুড হার্টিং দ্য হেলথ, এরকম যদি কোনো রিসার্চ কোশ্চেন থাকে সেটাকে আমরা বলবো অ্যাপ্লাইড রিসার্চ। আর যদি আমি টাইপ অফ ইনফরমেশন সর্ট, দ্যাট মিনস আমি আমার রিসার্চ থেকে কি ধরনের ইনফরমেশন চাচ্ছি, সেই ইনফরমেশনটা কি কোনো সংখ্যা নাকি কোনো কস্ট আমি খুঁজে পাচ্ছি, মানে খুঁজতেছি। যেমন একটা যদি আমি কোশ্চেন করি, স্কুল ড্রপ আউট রেট ইন ভিলেজ অ্যান্ড সিটি, শহরে এবং গ্রামে স্কুল ড্রপ আউটের রেট কত, কোনটাতে বেশি? যদি আমি এই প্রশ্নটা করি যে স্কুল এবং শহরে স্কুল ড্রপ আউট রেট কত, সেটা আমি একটা সংখ্যা চাচ্ছি স্পেসিফিক,
হতে পারে গ্রামের মধ্যে স্কুল ড্রপ আউট রেট 30%, শহরে 10%। এটা গেল কোয়ান্টিটেটিভ রিসার্চ। আমি যদি কোয়ালিটেটিভ রিসার্চের কথা বলি, তাহলে কেন গ্রামে স্কুল ড্রপ আউটটা বেশি, সেটা কি স্পেসিফিক যে কারণগুলো যদি আমরা এখন অ্যানালাইসিস করি, সেটা হতে পারে পিতামাতার প্রভার্টি, হতে পারে অ্যাডিকশন, হতে পারে টেকনোলজি অ্যাডিকশন, দ্যাট মিনস ফেসবুক সহ অন্যান্য বিষয়ে বেশি অ্যাডিক্টেড হয়ে গেছে। এগুলোকে আমরা কি বলবো, কোয়ালিটেটিভ রিসার্চ। অর্থাৎ যেখানে আমরা কেন হলো, কিভাবে হলো, কারণটা খুঁজি, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ। এবং যেখানে আমরা কোনো সংখ্যা মেজারমেন্ট করি, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। এবং আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে মিক্স মুড, যেখানে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দুটো বিষয় থাকতে পারে। আবার আপনার রিসার্চটা কোন অবজেক্টিভের উপর করতেছে তার উপর বেস করে হতে পারে এক্সপ্লোরেটরি, আবার ডেসক্রিপটিভ, কোরিলেশন, এক্সপ্লেনেটরি। আমাদের যেহেতু সময় লিমিটেড, আমাকে 50 মিনিট সময় বরাদ্দ দেওয়া আছে, সে কারণে আমি বিস্তারিত যাচ্ছি না। এখানে এই এনার ইউনিভার্সিটি, রাজারত ইউনিভার্সিটি অফ শ্রীলঙ্কা, ডক্টর ধর্মসেনার লেকচারের মধ্যে এটা আছে। আপনারা চাইলে ওনার এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন। এবং রিসার্চের আরো কিছু বেসিক বিষয় আছে, যেগুলো আসলে একটা পিকচারের মাধ্যমে আমরা এক্সপ্লেন করতে পারি। যে কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে আবার কন্টেন্ট অ্যানালাইসিস, হিস্টোরিক্যাল, এথনোগ্রাফিক, ন্যারেটিভ, অনেক ধরনের রিসার্চ আছে। আবার এদিকে কোয়ান্টিটেটিভের মধ্যে কোয়াজি এক্সপেরিমেন্টাল, সিঙ্গেল সাবজেক্ট, কোরিলেশনাল, কোয়াজি কম্পারেটিভ সার্ভে। আবার অ্যাকশন রিসার্চ নামে আরেকটা রিসার্চ আছে, যেখানে বেসিক্যালি রিসার্চের রেজাল্টটা মানে ডুইং, মানে রেজাল্টটাকে আমরা কাজ করব, দেখবো যে কি পরিমাণ ইমপ্রুভমেন্ট অথবা কি রেজাল্ট আসলো, সেটা আমরা সরাসরি রিপোর্ট করবো আর কি। তো এই বিস্তারিত বিষয়গুলো আমরা রিসোর্স দেওয়া আছে একটু লিঙ্ক, এবং এটা যেহেতু একটা বড় লেকচারের অংশ, সে কারণে আমি এটা একটু স্কিপ করতেছি। তো আমরা যে বিষয়টা দেখলাম যে রিসার্চ কি এবং আসলে রিসার্চের কত ক্যাটাগরি আছে। তো এখন যদি প্রশ্ন করা হয় রিসার্চ কেন করব, আমাদের সহজ অ্যান্সার আমরা যেটা দিই সবসময়, যে রিসার্চ আমরা এই কারণে করব যে নতুন জ্ঞান সৃষ্টি করা এবং শিক্ষার নতুন নতুন মানে দরজা উন্মোচন করা। এটা অবশ্যই রিসার্চের একটা ফান্ডামেন্টাল অবজেক্টিভ, যে নতুন নতুন জ্ঞান যদি সৃষ্টি না হয়, তাহলে আমাদের আস্তে আস্তে সমাজ যে উন্নতির দিকে যাবে সেটা বন্ধ হয়ে যাবে। সে কারণে মানে নতুন সৃষ্টি করার রিসার্চ অন্যতম একটা উদ্দেশ্য। আরেকটা হচ্ছে মিনস টু আন্ডারস্ট্যান্ড ভেরিয়াস ইস্যুজ এন্ড ইনক্রিজ পাবলিক অ্যাওয়ারনেস। যেমন কোভিড-19 এর সম্পর্কিত যে নির্দেশনাগুলো আসতেছে, এগুলো কিন্তু রিসার্চের আউটকাম। হ্যাঁ, যে তার এই যে ডেল্টা ভেরিয়েন্ট ইন্ডিয়ার মধ্যে যেটা আসছে, সেটার কিন্তু সিম্পটম গুলা একটু অন্য ধরনের, সেগুলো কিন্তু রিসার্চ রেজাল্টের মাধ্যমে আসছে, এবং সেটা আমাদেরকে জানিয়ে আমাদেরকে পাবলিক অ্যাওয়ারনেস গ্রো করা হচ্ছে। আর এই টু বিজনেস সাকসেস, যেমন ফেসবুক, প্রতিনিয়ত কিন্তু ফেসবুকের কিছু রিসার্চ হচ্ছে, এবং তারা তাদের প্রতিনিয়ত প্ল্যাটফর্মটাকে চেঞ্জ করে কিভাবে এটা তাদের সাস্টেনেবিলিটি ঠিক রাখতে পারে, তাদের সাকসেস আরো বেশি হয়, সেটা কিন্তু পিছনে ওনারা রিসার্চ কন্টিনিউ করতেই আছেন। আর এ ওয়ে টু প্রুভ লাইস এন্ড টু সাপোর্ট ট্রুথ, এবং কোনো মিথ্যা প্রমাণ করা, কোনো সত্যকে সাপোর্ট দেওয়ার জন্য হতে পারে। অনেক কারণ এখানে আছে, এ সিড টু লাভ রিডিং, রাইটিং, অ্যানালাইজিং এন্ড শেয়ারিং ভ্যালুয়েবল ইনফরমেশন, নারিশমেন্ট এন্ড এক্সারসাইজ অফ দ্য মাইন্ড, মিনস টু ফাইন্ড গডস এন্ড সেইস অপরচুনিটিস। নতুন নতুন অপরচুনিটি খুঁজে বের করা, তৈরি করা এবং অন্যের জন্য উন্মুক্ত করা। এখানে যে একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে আমি অনেকে আমাদের দেশে, বাংলাদেশের মধ্যে যেটা সবচেয়ে বড় একটা মানে যেটা আমরা বলবো যে এটা ঠিক না বেঠিক আমি বলবো না, শুধু একটা কথাই বলবো, বেশিরভাগ স্টুডেন্ট ঢাকা ভার্সিটি হোক, সেটা চুয়েট হোক, বুয়েট হোক, ইভেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কথা নয় বাদই দিলাম, যেগুলো টপ মোস্ট ইউনিভার্সিটি আছে, এগুলোর বেশিরভাগ স্টুডেন্টেরই একটা টার্গেট থাকে, সে বিসিএস ক্যাডার হবে অথবা বিসিএস দিবে। ওকে ফাইন, এটা হলে খারাপ ভালো কি আমি জানি না, কিন্তু যখন একটা পুরো জাতির বেশিরভাগ মানুষে খালি ওটার পিছনে ছুটতেছে, তখন অনেক বিষয় কিন্তু আনএক্সপ্লোরড থেকে যায়। তো অনেকে মনে করে যে আমি যদি রিসার্চার হই, তাহলে কি আমার সামনে অপরচুনিটি আছে কিনা। তো এই বিষয়টা কিন্তু অনেকেই মানে একটু শঙ্কার মধ্যে আছে। সে কারণে আমি কিছু অপরচুনিটিস এর কথা বলবো, যেটা রিসার্চার, একজন রিসার্চার হতে পারেন। তো অনেকে কিন্তু মেনি পিপল রিলেট রিসার্চার টু একাডেমিক জব অনলি। অনেকে রিসার্চারকে শুধুমাত্র একাডেমিক জবের সাথে সম্পৃক্ত করে, সে হয় ফ্যাকাল্টি মেম্বার হবে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হবে, পোস্ট ডক্টরাল রিসার্চ হবে। আমি বলি না, আসলে একাডেমিয়ার বাইরেও অনেক অপরচুনিটি আছে। যেমন এখানে একটা ওয়েবসাইট, সেখানে আমি একটা ছবি নিয়েছি, হোয়াট ক্যান ইউ বি উইথ এ পিএইচডি। আপনি পিএইচডি করার পরে কি কি অপশন আছে, এখানে এডুকেশন সেক্টর দেখানো হয়েছে। বেশিরভাগই আমরা এডুকেশনে যাই, কিন্তু আরো অপরচুনিটি আছে। এটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টরে আপনি যেতে পারেন, ইন্ডাস্ট্রিতে আপনি যেতে পারেন, নন প্রফিট অর্গানাইজেশন আছে সেখানে যেতে পারেন, কনসাল্টিং সার্ভিস আপনি দিতে পারেন। আবার হচ্ছে যে ইঞ্জিনিয়ার হিসেবে আপনি একজন রিসার্চার, তো অবশ্যই একজন ইঞ্জিনিয়ার, এবং একজন রিসার্চার যার পিএইচডি নাই এবং যার পিএইচডি আছে, অবশ্যই তার জ্ঞানের মধ্যে ব্যাপক পার্থক্য আছে, এবং যার পিএইচডি আছে উনি অবশ্যই, যার পিএইচডি নেই তার থেকে আরো
ভালো ইনপুট দেওয়ার কথাই আমরা আশা করতে পারি। আবার অনেক ক্ষেত্রে আপনি কাজ করতে পারেন, ডেটা অ্যানালাইটিক্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এনার্জি সেক্টরে, আবার হসপিটাল, কেমিক্যাল, অনেক অপরচুনিটি আছে। তো সাধারণত এই যে ডেটাগুলো আমি রিপ্রেজেন্ট করতেছি এখানে, এটা কিন্তু একটা রিসার্চের ফলাফল, আইডেন্টিফাইং ক্যারিয়ার পাথওয়েজ ফর পিএইচডি ইন সায়েন্স। আমরা যেহেতু এখানে বেশিরভাগ অডিয়েন্স সায়েন্সের, সে কারণে এই সায়েন্সের গ্রাফটা আমি দেখাচ্ছি এখানে। তো এই খেয়াল করেন, এডুকেশন সেক্টর অর্থাৎ ইউনিভার্সিটি, টিচিং কলেজ, ডিফারেন্ট টাইপস অফ একাডেমিক জব হচ্ছে 49%। পিএইচডি হোল্ডার আসলে করে। আমাদের দেশে বেশিরভাগই পিএইচডি করা মানেই হচ্ছে ইউনিভার্সিটিতে চলে যাচ্ছে আর কি। এটা আমাদের দেশের সমস্যা। আমাদের আসলে ডাইভার্সিফাই করতে হবে। যেমন গভর্নমেন্ট সেক্টরে আমাদের যারা পলিসি মেকার আছেন, সেটা স্টেট হতে পারে, মিলিটারি হতে পারে, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু যারা ওই ফিল্ডে ভালো একজন গবেষক তাকে নিয়োগ দিয়ে সেখানকার পলিসি এবং সেখানকার বিষয়গুলোকে আস্তে আস্তে উন্নত করতে হবে। এটা কিন্তু একটা রিসার্চের আউটকাম। ইন্ডাস্ট্রি লেভেলে খেয়াল করেন প্রত্যেকটা 12%, আবার নন প্রফিটে 6%। এভাবে আমি যেটা দেখানোর চেষ্টা করলাম, একজন পিএইচডি হোল্ডার অথবা হায়ার স্টাডি যে কমপ্লিট করেছে অথবা একজন গবেষকের অনেক দুয়ার কিন্তু উন্মুক্ত আছে। আমরা শুধু একজন একাডেমিশিয়ান হবো, নট নেসেসারিলি লাইক দ্যাট। এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, একাডেমিক সেক্টরের জব, ইন্ডাস্ট্রি সেক্টরের জব, নন প্রফিটের কি জব, আউটসাইড একাডেমিয়ার জব। আমি বিস্তারিত করতেছি না, আমরা দরকার হয় স্লাইডটা অ্যাভেলেবল করে দিব সবার জন্য। আপনারা চাইলে এখান থেকে লিঙ্কগুলোকে পরবর্তী ভিজিট করতে পারবেন। তো আমি যে বিষয়গুলো দেখাইলাম যে রিসার্চ কি এবং রিসার্চ কত প্রকার এবং রিসার্চ করলে কি বেনিফিট, এখন আমাদের এখানে বেশিরভাগ স্টুডেন্ট যেহেতু আন্ডারগ্রেড, অনেকে বলতে পারে স্যার নতুন জ্ঞান সৃষ্টি করা অথবা এক্সিস্টিং জ্ঞানকে কাজে লাগিয়ে নতুন কিছু তৈরি করা তো এটা সহজ কাজ না। আমি তো আন্ডারগ্রেডে পড়ি, অথবা অনেকে আমাদের এখানে আছেন আমি জানি, অনেকে ব্যাকগ্রাউন্ড ডিপ্লোমার ক্ষেত্রে অনেকের হতে পারে তাদের সায়েন্সের বেসিক ব্যাকগ্রাউন্ডও অনেক ক্ষেত্রে নেই। হ্যাঁ, এখন ইউনিভার্সিটিতে ডিপ্লোমা পাস করে আমরা এসেছি, তো আমরা কি আসলে গবেষক হতে পারবো কিনা, আমাদের আসলে এই কনফিডেন্ট আমরা পাচ্ছি না। অথবা যারা শিক্ষক আছেন ওনারাও আমার এই লেকচার থেকে মোটিভেশন দিতে পারেন যে আন্ডারগ্রেডের ছাত্রদেরকে কিভাবে গাইড করে মোটিভেট করে তাদের দ্বারা রিসার্চ পেপার রাইটিং ও পাবলিকেশন সম্ভব। তা আমি কিছু মোটিভেশন আপনাদেরকে দেবো, বিশেষ করে যারা আমার এখানে শিক্ষক বলতে জুনিয়র শিক্ষক এবং আন্ডারগ্রেড স্টুডেন্ট আছেন। তো আমার কাছে এবং সবার কাছে একটা বিষয় ক্লিয়ার, যে আমরা যদি একটা প্রশ্ন করি, হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস এন্ড লোয়ার অর সেকেন্ডারি লেভেল যে এডুকেশন ইনস্টিটিউশন আছে, এটার মধ্যে বেসিক পার্থক্যটা কি? স্টুডেন্টদের মধ্যে থেকে একজন কেউ বলতে পারবেন যে বিশ্ববিদ্যালয় এবং কলেজ এটার মধ্যে পার্থক্যটা কোথায়? জি, এনিওয়ান? কলেজে হচ্ছে শুধুমাত্র আমাদের পাঠ্যপুস্তকে যে বিষয়টা লেখা থাকে সেটাই আমরা জানি এবং সেটার উপর পরীক্ষা দিয়ে পাশ করে যাই। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাটা এরকম, যে জিনিসটা বইয়ে আছে সেটা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে ওই থিওরিটা কাজে লেগে ওই কলেজ লেভেলে যে আমরা জ্ঞানটা অর্জন করেছি বা ভার্সিটিতে নিচ্ছি সেটা কাজে লেগে নতুন কোনো কিছু উদ্ভাবন বা নতুন কোনো কিছু তৈরি, এই বিষয়ে হচ্ছে আলোকপাত করা। Exactly right. Thank you for a nice feedback and nice answer. Really, I am happy. আমরা এটা জানি যে বিশ্ববিদ্যালয়ে জ্ঞান সৃষ্টি এবং বিতরণ হবে। বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে মানে জ্ঞান সৃষ্টি করা আর কি, নতুন জ্ঞান সৃষ্টি করা। Yes, that's the right. Knowledge creation and dissemination. জ্ঞান সৃষ্টি করবে এবং বিতরণ করবে। আমার মনে হয় সবাই এটা জানি, এবং আমি ছাত্র জীবনে এই লেকচারটা অনেকবার শুনেছি, যখন শিক্ষক হয়েছি তখন শুনেছি। তো শুনতে শুনতে আমি কিছুটা মানে বিরক্ত হয়ে গেলাম যে বিশ্ববিদ্যালয়ে জ্ঞান সৃষ্টি এবং বিতরণ হবে, আসলে কি হচ্ছে? আমি একটা নিজেকে প্রশ্ন করলাম আজকে থেকে 4-5 বছর আগে, আমি যখন 2-3 বছর, এটা হচ্ছে কিনা আমি না বলবো না, অবশ্যই হচ্ছে। সেটা কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় হচ্ছে, অনেক বিশ্ববিদ্যালয় হচ্ছে না। তা হচ্ছে 4th ইয়ারে, আমাদের 4th ইয়ারে একটা থাকে, সাবজেক্ট থাকে প্রজেক্ট অথবা থিসিস। অনেক বিশ্ববিদ্যালয়ে আবার সেটাও থাকে না, নামে মাত্র ইন্টার্নি করে তারা কিন্তু পার পেয়ে যায়। তো এই বিশ্ববিদ্যালয়ে জ্ঞান সৃষ্টি এবং বিতরণের স্থান সেটা আসলে শুধু 4th ইয়ারে কেন, আন্ডারগ্রেডের যে কোনো লেভেলের যে সাবজেক্টে পসিবল, সব সাবজেক্টে হয়তো পসিবল না, অনেক সাবজেক্টে জ্ঞান সৃষ্টি করা পসিবল। তো আমি এই কথাকে মানে নিজের মধ্যে ধারণ করে আমি একটু প্রচেষ্টা চালাইলাম। 4 বছর আগে আমি অ্যালগরিদম ডিজাইন অ্যানালাইসিস ল্যাব কোর্সটা আমি 4 বছর থেকে দিচ্ছি, সেকেন্ড ইয়ারে আছে। সেখানে আমি ছাত্রদেরকে মোটিভেট করলাম রিসার্চ এবং প্রজেক্টের দিকে, ভালো ভালো প্রজেক্ট। তো তারা কাজ শুরু করলো, মোটিভেট হলো। প্রথম বর্ষে ছাত্ররাই প্রথম বর্ষে তারা 2টো পেপার হয়ে গেল এটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে। আর পরবর্তীতে ধাপে ধাপে প্রায় 10-এর অধিক পেপার ইন্টারন্যাশনাল কনফারেন্স, IEEE কনফারেন্স, স্কোপাস ইন্ডেক্স, স্প্রিঙ্গার বুক চ্যাপ্টার, ওয়েব অফ সায়েন্স জার্নাল, যেটাকে আমরা মানদণ্ড হিসেবে দেখি, ভালো ভালো জায়গায় পাবলিশ হয়ে গেল। এই ব্যাপারটা কিন্তু অনেকেই উৎসাহিত হয়ে গেল যে সেকেন্ডারি স্টুডেন্ট পারলে আমরা পারবো না কেন। এটা কিন্তু একটা পরিবর্তন অনেকের মধ্যে নিয়ে আসছে, এবং এখান থেকে আমাদের শিক্ষকরাও যারা জুনিয়র শিক্ষক আছে অথবা সিনিয়র আছে মোটিভেশন নিতে পারেন যে আমি কিন্তু একজন পিএইচডি ছাড়া, আমি এখন পিএইচডি যাইনি, যাবো ইনশাল্লাহ।
তো আমি চেষ্টা করেছি ছাত্রদেরকে মোটিভেট করার জন্য, কারণ আমাদের ছাত্র কিন্তু এদের মধ্যে হিডেন ট্রেজার আছে, এদের মধ্যে ক্যাপাবিলিটি আছে, উই হ্যাভ টু ইগনাইট ইট, উই হ্যাভ টু নার্স ইট। ওকে, এটাই ইম্পর্টেন্ট। তো আমি এই কাজটা করার চেষ্টা করেছিলাম, তো আমি কিছুটা সফল হয়েছি। তো এইখানে আমি আসলে সেটা কিভাবে সফল হয়েছি সেই কথাটা যদি বলি, আমি যেটা করতাম ছাত্রদেরকে সেমিস্টার শুরুতেই বলে দিতাম, বাবারা যেই কাজগুলো ভালো হবে সেই কাজগুলোকে আমি সেমিস্টার শেষে পোস্টার প্রেজেন্টেশন ব্যবস্থা করব, তোমাদেরকে আমি বেস্ট পোস্টার গুলোকে আবার পুরস্কৃত করার ব্যবস্থা করব, এবং তাদেরকে আমি নিজের পকেট থেকে কখনো 12,000 কখনো 15,000 টাকা পর্যন্ত খরচ করে আমি এদেরকে খাওয়াইতাম, নিজেই মোটিভেট করতাম আর কি, পুরস্কার দিতাম। তো পরবর্তীতে আবার ডিপার্টমেন্ট থেকে আমাকে সহায়তা দেওয়া হয়েছে, সুয়েট অথরিটি আমার কাজটাকে দেখে আমাকে ফান্ডিং দিয়ে পরবর্তী বছরগুলোতে আমাকে এই প্রোগ্রামগুলো চালিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে। তো যখন এই কাজগুলা, যে এখান থেকে ভালো কাজগুলোকে আমি কনফারেন্সে পাঠাইতাম, তারা কনফারেন্সে গিয়ে প্রেজেন্টেশন দিত, এই যে সেকেন্ডারি স্টুডেন্ট তারা ডিপার্টমেন্টে প্রথমে প্রেজেন্টেশন দিত, পরবর্তীতে আবার ইন্টারন্যাশনাল কনফারেন্সে প্রেজেন্টেশন দিত। এই যে এটা ইউল্যাবে হয়েছিল স্প্রিঙ্গার কনফারেন্স, সেখানে সেকেন্ডারি স্টুডেন্ট প্রেজেন্ট করতেছে। আবার এটা হয়েছিল ড্যাফোডিলে মেবি, এটা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স, সেখানে সেকেন্ডারি স্টুডেন্ট পেপার প্রেজেন্ট করেছে। আবার এই ইন্ডিয়ার গণপদ ইউনিভার্সিটিতে এটা একটা স্প্রিঙ্গার কনফারেন্স, সেকেন্ডারি স্টুডেন্ট পেপার প্রেজেন্ট করেছিল। এবং সবচেয়ে মোটিভেটিং হচ্ছে সেকেন্ডারি স্টুডেন্ট একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ন্যাশনাল সায়েন্স এন্ড টেকনোলজি, যেখানে বিশ্বের বড় বড় প্রফেসররাও ছিল, অনেক পিএইচডি হোল্ডার ছিল, অনেকের পেপার ছিল, আইসিটি সেক্টরে বেস্ট পেপার অ্যাওয়ার্ড পেয়েছে। she is also a second year student, undergraduate student, এবং তার লেকচারটা অ্যাভেলেবল আছে ইউটিউবে, ফেসবুকে আপনারা দেখে নিতে পারেন। তো আমার মনে হয় এই যে পেপারগুলো আমি পাবলিকেশন করেছিলাম সেকেন্ড ইয়ার ছাত্রদের দ্বারা, এখানে লিস্ট দেওয়া আছে, আমি বিস্তারিত বলতেছি না, যারা আগ্রহী আছেন দেখে নিতে পারেন আমার রিসার্চ গেট এবং গুগল স্কলার প্রোফাইল থেকে। এবং আমি বিস্তারিত তাদেরকে কিভাবে কাজ করিয়েছি, কি কাজ করিয়েছি, সেটা একটা ওয়েবিনারে আমি কথা বলেছিলাম ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যালগরিদমস ইন লাইফ প্রজেক্ট এন্ড রিসার্চ স্কোপ। লেকচারগুলো অ্যাভেলেবল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন। তো আমরা এখন মোটামুটি একটা মানে অবস্থায় আসছি যে এই কনফিডেন্ট অনেকে হয়তো আসবে। আমি হয়তো ফিডব্যাক নিতাম, যেহেতু সময় কম একটু দ্রুত যাচ্ছি, যেহেতু আমার অলরেডি হাফ টাইমের কাছাকাছি আমি চলে আসছি। তো রিসার্চ কি এবং রিসার্চ কত প্রকার, রিসার্চ কেন করবো, কি কি অপরচুনিটি আছে, এবং আমি এখন ধরতে পারি অনেকেই মোটিভেট হয়েছে যে সেকেন্ড ইয়ার ওরা পারলে ইনশাল্লাহ আমরাও পারবো, অ্যাটলিস্ট ফোর্থ ইয়ার একটা ভালো প্রজেক্ট এবং থিসিস আমি করতে পারবো। এই কাজটা আসলে কিভাবে করব এবং কিভাবে আমি শুরু করব, এইটার উপরে আমি এখন কিছু কথা বলবো, যেটাকে আমরা বলি রিসার্চ মেথোডোলজি অর জেনারেল প্রসেস অফ রিসার্চ। ওকে, তো আমি একটু আসি যে রিসার্চ আমি কিভাবে শুরু করবো, অথবা যেটাকে আমরা জেনারেল প্রসেস অফ রিসার্চ করতেছি, সেটাকে একটা ছবির মাধ্যমে আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। যে রিসার্চের বেসিক্যালি আমরা যদি পুরো রিসার্চ এখন একটা বিষয় খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে রিসার্চের একটা আর্টিকেলের স্ট্রাকচার, যেখানে ইন্ট্রোডাকশন, ওকে, রিলেটেড ওয়ার্ক অফ লিটারেচার রিভিউ, ওকে, এরপর মেথোডোলজি অফ রেজাল্ট সেকশন, এক্সপেরিমেন্ট, কনক্লুশন, দ্যাটস অ্যানাদার ইস্যু, আই উইল ক্লিয়ার ইট এট দ্য এন্ড। ওকে, এটা হচ্ছে ভিন্ন বিষয়। কিন্তু একটা হচ্ছে পেপার পাবলিকেশন করা, একটা হচ্ছে কি রিসার্চটা করা। অর্থাৎ আমি রিসার্চে আগ্রহী, কিচ্ছু জানি না, আমার সাবজেক্ট নলেজ আছে, আমি কম্পিউটার সায়েন্সের বেসিক আমি জানি, আমি মেকানিক্যালের বেসিক জানি, আমি সিভিলের বেসিক জানি, আমি রিসার্চে আগ্রহী, আমি এখন রিসার্চ শুরু করব কিভাবে? এই তো প্রশ্ন, নতুন যারা নতুন আছে স্টুডেন্ট, তাদের তো এই প্রশ্ন নাকি, স্যার আমি শুরু করবো কিভাবে শুরু করবো, সামনের দিকে কিভাবে এগোবো, আমি এই ধরনের এই জিনিসটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি কিছু বেসিক দিব এবং স্যার অ্যাডভান্স কথাগুলো বলবেন। তো রিসার্চের যে প্রথম কাজ, সেটা হচ্ছে একটা টপিক সিলেকশন করা, আইডেন্টিফিকেশন অফ রিসার্চ টপিক অর প্রবলেমস। এইটা হচ্ছে রিসার্চের জন্য খুবই ক্রুশাল, যেটা আমরা শুরুতে বলেছি রিসার্চ কোশ্চেন, রিসার্চ টপিক, রিসার্চ প্রবলেম, রিসার্চ অবজেক্টিভ, অল অফ দ্য মানে সিমিলার থিংস। তো রিসার্চ টপিক সিলেক্ট করার ক্ষেত্রে আবার অনেক কথা আছে, অনেক বিষয় আছে, যেটা আমি একটু পরে ট্রেন্ডিং রিসার্চ টপিক ইন কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল এবং ইটি, আইসিটি এইসব সেক্টরে কি ট্রেন্ডিং টপিকগুলো আমি দেখাবো। কিন্তু রিসার্চ টপিক সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ট্রেন্ডিং রিসার্চ এবং যেটাকে বলে হট কেক এবং হট টপিক, যেটা সবাই কাজ করতেছে অথবা যেটা এই মুহূর্তে মানে কাজ করতে, সেটা নিয়ে কাজ করাটা সবচেয়ে ওয়াইজ। আপনি হ্যাঁ এনসিএন্ট কোনো থিওরি নিয়ে কাজ করতে পারেন, এটা অবশ্যই আপনি ভালো করলে অবশ্যই আপনি সাকসেস হবেন, বাট সেখানে কিন্তু রিস্ক থেকে যায়, কারণ যে রিসার্চগুলো অলরেডি ডান সেগুলো কিন্তু অনেকে স্যাচুরেটেড লেভেলে পৌঁছায় গেছে। সে কারণে যে টপিকটাতে সামনের প্রসপেক্ট আছে, যেমন স্যার বলতেছিল যে স্যার ম্যাগাজিন তৈরি করছে, 2D ম্যাগাজিন, ওটা এখন ট্রেন্ডিং টপিক, এবং আমাদের সাইদুল স্যারের ল্যাবে ওটা তৈরি হয় এবং সেটা পুরো অনেক জায়গাতে সেটার উপরে এখন রিসার্চ ওখান থেকে কোলাবোরেশন কাজ চলতেছে। তো এই যে কোনো একটা টপিক যখন আসে, সেটা কিন্তু সবাই এটা নিয়ে কাজ করে। তো এই জন্য রিসার্চ টপিক সিলেক্ট করার ক্ষেত্রে আপনি অনেক জায়গায় হেল্প দিতে পারেন, সুপারভাইজারের সাথে কথা বলতে পারেন, ক্লাসে স্যার একটা বিষয় পড়াচ্ছে, ওই সময় উনি একটা টপিকের কথা বলছে, ওইটা আপনি মাথায় নিতে পারেন। আজকে আমি যে টপিকগুলো দেখাবো, সেখান থেকে যদি আপনার কোনো একটা কিছু ভালো লাগে, সেখানে আপনি শুরু করতে পারেন। যে কোনো ভাবে আপনি প্রথমে আপনাকে যেটা করতে হবে,
আইডেন্টিফিকেশন অফ রিসার্চ টপিক। নেক্সট কাজ কি? নেক্সট হচ্ছে লিটারেচার রিভিউ। হোয়াট ইজ লিটারেচার রিভিউ? যদি আমি ছোট্ট করে বলি যে লিটারেচার রিভিউ হচ্ছে, লিটারেচার রিভিউ ইজ এ ক্রিটিক্যাল সামারি অফ সার্ভে অফ স্কলারলি সোর্সেস such as books, conference or journal articles, theses, sorry, আমার ভুল হয়েছে, apps or website related to a specific topic or রিসার্চ কোশ্চেন। আপনি যে টপিকটা সিলেক্ট করলেন সেই টপিকে অলরেডি কি কাজ হয়েছে সেটা যদি আপনি না জেনে আবার কাজ শুরু করেন, তাহলে সেটাকে আমি বলবো রিইনভেন্ট দ্য হুইল। আপনি আবার চাকা আবিষ্কার করলেন। এই জন্য রিসার্চে একটা কথা আছে, ডোন্ট রিইনভেন্ট দ্য হুইল। আপনি নতুন করে চাকা আবিষ্কার করার দরকার নেই। আপনি যেটা করতে পারেন, নতুন চাকার মডেল তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে জানতে হবে চাকার বর্তমান স্টেট অফ দ্য আর্ট কি, সেখানে কে কে কি ধরনের চাকা আবিষ্কার করেছে, কে কি ধরনের চাকা বানিয়েছে, হ্যাঁ, চাকার স্ট্রাকচার কিরকম হয়, কি ধরনের কাজের জন্য কি ধরনের চাকা অ্যাপ্রোপ্রিয়েট, এই বিষয়গুলো কিন্তু আপনাকে মানে খেয়াল রেখে যদি আপনি মানে কাজ করেন, তাহলে কিন্তু আপনার রিসার্চটা ভালো হবে। যেটাকে আমরা বলি যে লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ শুধুমাত্র যে কারণে করা হয়, বেসিক কিছু কারণ আছে, বর্তমান কি অবস্থা সেটা জানা, আবার যাতে জিনিসটা রিপিট না, অলরেডি আমি বলেছি, এবং রিসার্চে গ্যাপটা আছে, হয়তো একটা প্রবলেমকে অনেকভাবে সলভ করা যায়। হ্যাঁ, যেমন আমি একটু আগে বলেছিলাম যে গুগল ম্যাপ, একটা গুগল ম্যাপের এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাওয়ার জন্য একটা অ্যালগরিদমের কথা আমি বলেছি। আপনার হবে এরকম একটা বাড়ানো অল্টারনেটিভ, তাহলে সেটা যদি হয় সেটাকে আমরা কি বলবো, স্পেসিফিক দ্য রিসার্চ পারপোজ। তাহলে আপনাকে এখানে রিসার্চ পারপোজে কি হবে সেটা স্পেসিফাই করতে হবে। এরপর আপনাকে রিসার্চ কোশ্চেন, যে আমাদের কি গুগল ম্যাপের থেকে ভালো পারফরমেন্স দিবে, গুগল ম্যাপের থেকে ভালো সুবিধা দিবে। ওকে, গুগল ম্যাপ কি আসলেই ধরনের সুবিধা কত সব ওয়েট ল্যাবে এক্সপেরিমেন্ট হইতে পারে, কোনো সফটওয়্যার ডিজাইন করে সেই সফটওয়্যারটা দিয়ে মানুষকে সেখান থেকে বিভিন্ন ভাবে ডেটা কালেকশন হতে পারে। এখন নট নেসেসারিলি আপনাকে সবসময় এক্সপেরিমেন্ট করে ডেটা কালেকশন করতে হবে। হ্যাঁ, অনেক ফিল্ড আছে, যেমন কেমিস্ট্রি, ফিজিক্স সহ অনেক রিলেটেড ফিল্ড আছে যেখানে ল্যাবে অ্যাক্সেস এবং ল্যাবে এক্সপেরিমেন্ট ভেরি ক্রুশাল। বাট ইন কেস অফ কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল সহ অনেক ফিল্ডে কিন্তু সিমুলেশন মাধ্যমেও এবং সফটওয়্যার ডিজাইন করে অনেক কিছু কিন্তু করা যেতে পারে এবং করা যায়। সেটাও কিন্তু ভালো ভালো রিসার্চ এবং ভালো ভালো জায়গায় পাবলিকেশন আসে। এবং ডাটা কালেকশন করার পর সেই ডেটাটাকে আপনি অ্যানালাইজ করেন, সেই ডেটা থেকে আপনি দেখেন যে আপনার রেজাল্ট কি হলো, নতুন কোনো কিছু আসলো কিনা, সেগুলো অ্যানালাইজ করেন, ইন্টারপ্রেট করেন এবং রিপোর্ট এবং ইভালুয়েটিং। রিপোর্ট মিনস হচ্ছে আপনি রিসার্চটা আপনি করলে সেটা কোথাও রিপোর্ট করেন, দ্যাট মিনস কোনো একটা ভালো জার্নাল অথবা কনফারেন্সে সাবমিট করেন, সেখানে তারা ইভালুয়েট করুন। ইভালুয়েট করার পর যখন আপনি ভালো রিসার্চ ফাইন্ডিং পেয়ে গেছেন এবং আপনার আসলে রিসার্চ ফাইন্ডিং তখন আপনি সবাইকে জানান, সেটা সায়েন্টিফিক কমিউনিটি এবং পলিসি মেকার সবাইকে জানান যে এই রিসার্চটা আমি এটা পেয়েছি, সেটা আপনারা ইমপ্লিমেন্ট করেন। এবং এটার মধ্যে আরো কি কি পসিবিলিটি থাকতে পারে সেটা হচ্ছে আপনি রিকমেন্ড করে দেন। এই হচ্ছে মোটামুটি একটা রিসার্চ করার জন্য যে স্পেসিফিক ধাপগুলো, সেগুলোকে আমরা এভাবে বলতে পারি। তো এটা যদি একটা ছবির মাধ্যমে এক্সপ্লেন করি, তাহলে আমি প্রথম ধাপটাকে বলতেছি কি, চুজিং এন্ড রিফাইনিং, নেক্সট হচ্ছে অ্যাসেসিং এন্ড অ্যানালাইজিং ডেটা, দেন হচ্ছে কমিউনিকেটিং। এই প্রত্যেকটা বিষয় কিন্তু একটার সাথে একটা রিলেটেড। আপনি একটা টপিক সিলেক্ট করবেন, তার আগে আপনাকে লিটারেচার রিভিউ করতে হবে। এবার আপনার ব্রেন খাটাইতে হবে, ব্রেন স্টর্মিং, যে কোথায় গ্যাপ আছে, কোথায় আমি হিট করলে আমার রিসার্চটা অ্যাকসেপ্টেড হবে এবং সেটা আমার ভালো একটা আউটকাম আসবে আর কি, সেটা ব্রেন স্টর্মিং করতে হবে। এবং আপনাকে রিসার্চ টপিক থেকে রিসার্চ প্রবলেম, অবজেক্টিভ, হাইপোথিসিস, কোন মেথড আপনি সিলেক্ট করবেন, ডেটা কালেক্ট করবেন, এক্সপেরিমেন্ট চালাবেন, সেটা সেট করার পরে ডাটা কালেক্ট করার পরে সেটা অ্যানালাইজ, ইন্টারপ্রেট, হাইপোথিসিস টেস্ট করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা হাইপোথিসিস সেট করেও কাজ করি, অনেক ক্ষেত্রে আমরা রিসার্চ কোশ্চেন অথবা অবজেক্টিভ দিয়ে রিসার্চ চালিয়ে নিতে পারি। সোশ্যাল সায়েন্সের রিসার্চ গুলোতে হাইপোথিসিস সেট করে সেখানে টেস্ট করাটা খুবই জরুরি হয়ে যায়, কিন্তু ইঞ্জিনিয়ারিং সহ অনেকগুলো অ্যাপ্লাইড ফিল্ডের মধ্যে হাইপোথিসিস ছাড়াই কিন্তু আমরা রিসার্চ কোশ্চেন অবজেক্টিভের মাধ্যমে আমাদের রিসার্চ কন্ডাক্ট করতে পারি। তো আপনি হাইপোথিসিস সেট করেন অথবা না করেন, আপনাকে কিন্তু ডেটার মাধ্যমে এক্সপেরিমেন্ট চালিয়ে আপনার কি ডেটা, আপনার রিসার্চটাকে ভ্যালিডেট করতে হবে। তো সেটা হয়ে গেলে কনক্লুশন ড্র করেন, এরপর আপনি প্রেজেন্ট করেন এবং পেপার লেখেন। ওকে, এই হচ্ছে রিসার্চ করার জন্য। অর্থাৎ একজন আপনি রিসার্চ শুরু করবেন,
ধাপগুলো কি সেগুলো আমরা দেখাইলাম। তো এটা কিন্তু জাস্ট আমার 10 মিনিটের লেকচার, আপনি বুঝে যাবেন এটা সো মাচ টাফ জব। এই কারণে আমরা যেটা করেছি, এখানে কিছু ওয়ে আছে টপিক সিলেকশন, আমি এগুলো স্কিপ করতেছি। তো আমি আরো কিছু এখানে ওই যে বিষয়গুলো বললাম যে লিটারেচার রিভিউ কি কারণে, এটার সাথে সাথে এই টপিক সিলেকশন করার ক্ষেত্রে কিছু গাইডলাইন এখানে আছে যে বি অর্গানাইজড। আপনি একটু অর্গানাইজড ওয়েতে সার্চ করেন, মানে প্রতিদিন নতুন নতুন বিষয় সার্চ না করে একটু সিকোয়েন্সিয়ালি সার্চ করেন, এবং কোথায় কি সার্চ করলেন একটু এক জায়গায় লিখে রাখেন অথবা এক ফোল্ডারে সেভ করে রাখেন। গেটিং আইডিয়াস ফ্রম টপিক অনেকজনের কাছে পেতে পারেন। টপিকটা চুজ করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে প্রথমে একটা ব্রড এন্ড টপিক নেবেন, তারপর আস্তে আস্তে ন্যারো ডাউন, এরপর একটা থিসিস স্টেটমেন্ট সেট করেন। এখন আপনি আপনার টপিক রিলেটেড আপনার বিষয়গুলোকে সার্চ দিবেন কোথায়। যেমন আমি একটা কাজ করতে যাচ্ছি, জাস্ট ফর এক্সাম্পল, যদি আমি যেহেতু আমি কম্পিউটার সায়েন্সের এবং আমি একটা এক্সাম্পলের কথা বলতেছি, সেটা হচ্ছে শর্টেস্ট পাথ, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট থেকে যাওয়ার যে শর্টেস্ট পাথ, এটা আমি বের করব। হ্যাঁ, এই নতুন একটা রিসার্চ আমি করব, গুগল যে অ্যালগোরিদম ইউজ করে সেটা আমি বাদ দিব, দিয়ে আমি একটা অ্যালগোরিদম প্রপোজ করবো। তাহলে অলরেডি শর্টেস্ট পাথ বের করার যে অ্যালগোরিদম গুলো আছে সেগুলো কিভাবে কাজ করে এগুলো জানতে হবে। তাহলে সেই রিলেটেড টপিক পেপারগুলোকে আমাকে, অথবা সেই রিলেটেড আর্টিকেল, সেই রিলেটেড বইগুলোকে, অথবা সেই রিলেটেড অ্যাপগুলোকে, সেই রিলেটেড ওয়েবসাইটগুলোকে আমি এক্সপ্লোর করতে হবে। সেই রিলেটেড বিষয়গুলো আপনি খুঁজবেন কোথায়, একটা গুগলে খুঁজতে পারেন, ওকে ফাইন। কিন্তু আমরা যারা রিসার্চার আছে তারা আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই আপনি মানে সার্চটা দেন গুগল স্কলার, রিসার্চ গেট, এবং যদি আপনি কম্পিউটার, ইলেকট্রিক্যাল এবং আইসিটি রিলেটেড হন তাহলে IEEE এক্সপ্লোর। এরপরে আপনার আরো অনেকগুলো রিলেটেড সাইট আছে। এবং আপনি যখন একটা টপিক সিলেক্ট করলেন এবং টপিক রিলেটেড কোনো একটা আর্টিকেল পেয়ে গেলেন, সেটা ডাউনলোড করুন কিভাবে। যদি আপনার কি থাকে, সাবস্ক্রিপশন থাকে, অনেক ইউনিভার্সিটিতে সাবস্ক্রিপশন থাকে, কিন্তু দুঃখের বিষয় আমরা একটু মানে ডেভেলপ কান্ট্রি না হতে আমাদের ইউনিভার্সিটি এই সমস্ত ডেটাবেজে অ্যাক্সেস দেই। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, সামহাউ আমাদেরকে অল্টারনেট ওয়েতে মানে ডাউনলোড করতে হয়। সবচেয়ে উত্তম উপায় হচ্ছে আপনি যারা বাইরে পড়ালেখা করে ওদের অ্যাক্সেস আছে তাদেরকে বলেন যে এই রিলেটেড এই কয়েকটা পেপার আমার লাগবে, আপনি একটু ডাউনলোড করে দেন। অথবা যে অথর তাকে ইমেল করেন, যদি রিপ্লাই দেয় সেটা পেয়ে যাবেন। রিসার্চ গেটে রিকোয়েস্ট পাঠানো যায়, উনি দিয়ে দিলে তো ভালো। অনেক সময় সেটা যদি সম্ভব নয় এবং সময় কম থাকে, কয়েকটা ওয়েবসাইট আছে, যদি এটা বলা ঠিক না তারপরে বলতেছি কন্ট্রোভার্সিয়াল ওয়েবসাইট, যেখানে বেসিক্যালি আমরা পেপারের ডিওআই অথবা লিঙ্ক দিয়ে ডাউনলোড করতে পারি। একটা সাইহাব আর একটা হচ্ছে কি লাইব্রেরি জেনেসিস। যদি আমি আবার বলতেছি কন্ট্রোভার্সিয়াল ওয়েবসাইট, এটা নিয়ে অনেক কথা আছে, তারপরে যেহেতু আমাদের অল্টারনেট একটা উপায় খুঁজে বের করতে হবে, সেই কারণে এটা সাজেস্ট করা। তো এরপরেও বিভিন্ন রিনোন পাবলিশার আছে, স্প্রিঙ্গার, এলসেভিয়ার, ওয়ালি, ইন্টারসায়েন্স, অক্সফোর্ড, এদের যে বিভিন্ন জার্নাল আছে, এখানে আপনি সার্চ দেন আপনার টপিক রিলেটেড। ওকে, তো আমি আসলে কিভাবে ওয়েবসাইটে সার্চ দিবেন তার উপরে লজিক্যাল সার্চ টেকনিক আমি দেখাই, যেটা দেখাইলে হয়তো আপনি গুগল স্কলার একটা সার্চ দিলেন, আপনার হাজার হাজার পেপার আসলো, সেই পেপার থেকে আপনি বেসিক্যালি কিভাবে ফিল্টার আউট করবেন এটার উপরে আসলে অনেক কথা আছে, অনেক সময় লেগে যাবে, যেটাকে লজিক্যাল সার্চ বলে। আমি এটা দেখাচ্ছি না। তো আমি যেটা রেকমেন্ড করব, এই রিলেটেড আমি একটা টক দিয়েছিলাম হাজিদারের সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, হাউস অফ সায়েন্স, সেখানে ইফেক্টিভ ওয়েজ অফ রিসার্চ টপিক সিলেকশন এবং লিটারেচার রিভিউর উপরে প্রায় 2.5 ঘন্টার লেকচার দিয়েছি। এই লেকচারটা এখন ইউটিউবে আপলোড করিনি, তবে অচিরেই আপলোড করব। প্লিজ যারা আগ্রহী আছে, যেহেতু আমাদের এখানে আমাদের সম্মানিত আরেকজন স্পিকার আছে, আমাকে ব্রিফ করতে হবে, অলরেডি আমি প্রায় আমার 1/3 2/3 টাইম শেষ। সেক্ষেত্রে আমি একটু দ্রুত যাবো, তাই তো স্যার? স্যার সমস্যা নাই স্যার, আপনি একটু সময় নেন স্যার। আর কতক্ষণ আছে আমার কত মিনিট আছে প্লিজ একটু জানাবেন। সমস্যা নাই স্যার, আপনি আরো 10 মিনিট লাগলে এক্সটেন্ড করেন স্যার, সমস্যা নাই স্যার। ওকে, না আমার কিন্তু এখনো টাইম আছে, আমার কিন্তু না সমস্যা নাই স্যার, আপনি 50 মিনিট সময় কিন্তু এখনো শেষ হয় নাই। তাহলে কি আমি একটু ওই দুটো ওয়েবসাইট থেকে সার্চিংটা দেখাই দিব, তাহলে খুবই ইফেক্টিভ হবে। হ্যাঁ প্লিজ। তো আমার মনে হয় এই দুটো ওয়েবসাইট, একটা হচ্ছে রিলেটেড টপিক, যেটা এই টপিক রিলেটেড যে পেপারগুলো আপনি ডাউনলোড করবেন এবং কিভাবে সার্চ দিবেন, এবং আপনার যে কাজটা আপনি সিলেক্ট করলেন সেই কাজের সাথে অন্যান্য কাজগুলোর কি রকম সম্পর্ক আছে সেটা বের করার জন্য মানে খুবই ইফেক্টিভ একটা ওয়েবসাইট আছে। আমি একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করতেছি। আমরা যেটা বলবো ছাত্রদেরকে গুগল স্কলার সার্চ দিতে। কেন আমরা গুগল স্কলার সার্চ দিব সেটা যদি একটা কারণটা আমি একটু বলি। যেমন আপনি একটা সিমিলার যে কোনো একটা, আমি কি বলেছি, আমরা একটা অ্যালগরিদম বানাবো যেটা হচ্ছে শর্টেস্ট পাথ বের করবে, ঠিক আছে? তাহলে আমি প্রথমে গুগলে সার্চ দিচ্ছি শর্টেস্ট, আমি কিন্তু যে কোনো টপিকে সার্চ দিতে পারি, শর্টেস্ট পাথ। আমি সার্চ দিলাম, ওকে, শর্টেস্ট পাথ অ্যালগরিদমস। কত রেজাল্ট আসছে? ক্যান ইউ সি? নাম্বারটা অনেক হিউজ, তাই তো? অনেক বড় সংখ্যা। সেটা প্রায় কত হবে? কত
6.8 মিলিয়ন নাকি সামথিং, অনেক বেশি। যাক, আমি যেটা বলতেছি এটা অনেক বেশি। যদি গুগলে সার্চ দেই এই অবস্থা হবে। এখন যদি আমি সেটাকে গুগল স্কলারে সার্চ দেই, জাস্ট ফর scholar.google.com, এখন খেয়াল করেন কয়টা রেজাল্ট আসছে? 3,99,000, তাই তো? এখানে কত আসছে গুগলে সার্চ দিয়ে? প্রায় মিলিয়নের কাছাকাছি। যেটা আমি গুগল স্কলার সার্চ দিয়ে কত পেলাম? 3,99,000। ক্যান ইউ সি? প্লিজ রেসপন্ড, স্টুডেন্টরা রেসপন্ড করতে পারেন। আমি এটা খুবই ইফেক্টিভ স্যার ওয়ে। ওটা গুগলে আসছে স্যার 68 লক্ষ স্যার, আর এই জায়গায় মাত্র আসছে 68,30,000। এখানে আসছে কত? 3 লাখ। কিন্তু এই 3 লাখ কি 3 কম লাখ নাকি? স্যার, 3 লাখ কম না বেশি? 3 লাখ কম স্যার, গুগল স্কলারে 3 লাখ কম স্যার, এর জায়গায় না আমার না খুঁজে না, পাওয়া সহজ হবে স্যার। আপনি যদি শর্টেস্ট পাথ ফাইন্ডিং অ্যালগরিদম একটা বের করতে চান, সেটা যদি 3 লাখ রিসোর্স আপনাকে পড়তে হয়, তাহলে আপনার মাথা খারাপ হবে না? কি হবে বলেন? অবশ্যই মাথা খারাপ খারাপ হবে হয়ে স্যার। যাবে না? সে কারণে জি স্যার, এটা ফিল্টার করতে হবে। আমরা যেটা করি সাধারণত এই সাইটেশন গুলো বাদ দিই, ইনক্লুড সাইটেশন। কমে গেল? কত হয়েছে? একটু কমছে না বাড়ছে? সরি স্যার স্যার কোনটা বাদ দিব স্যার? যেটা টিক মার্ক হবে সেটা কি বাদ হবে নাকি স্যার? টিক দিলে আছে আর টিক না দিলে নাই, মানে আমি টিকটা উঠাই দিলাম, ঠিক আছে? তাহলে আমি এখানে আচ্ছা। পেয়ে গেলাম আরো কম, কত? 77। এখন আমি যদি একটু ডেট রেঞ্জ করি, কারণ আমরা রিসার্চ করার ক্ষেত্রে আমরা বলি আপনি রিলেটেড কাজগুলো দেখেন। আপনি যদি 1999 সালে একটা কাজ দেখেন, তাহলে তো আপনার রিসার্চ তো আরো পিছনে চলে যাবে। এই কারণে আমরা জি স্যার, রিসেন্ট যেগুলো হয় সেগুলো দেখেন। রিসেন্ট 3 থেকে 5 বছরের মধ্যে যেগুলো হয়েছে এগুলো দেখেন। তারপরেও অনেক ক্ষেত্রে অনেক কোর পেপার থাকে যেটা ইগনোর করা যায় না। যেমন ডায়াক্সট্রার যে প্রথম অ্যালগরিদম, শর্টেস্ট পাথের যে মানে মূল অ্যালগরিদম ডায়াক্সট্রা, সেটা কিন্তু অনেক পুরাতন, সেটা কিন্তু আপনাকে পড়তে হবে বেসিকটা বোঝার জন্য। কিন্তু ওইটার উপরে যে ইমপ্রুভমেন্ট হয়েছে সেটা রিসেন্ট গুলো দেখেন। যদি আমি 2017 সাল থেকে এটা ফিল্টার করি, তখন কত হচ্ছে? কত? 17,200, তাই তো? এটা কি অনেক বড় সংখ্যা না? এটাও তো অনেক বড় সংখ্যা, ঠিক না? এটা তাহলে আপনি কিভাবে এটা আরো ফিল্টার করবেন? এইখানে আমি কিছু টেকনিক শিখাবো। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এমন ভাবে সার্চ দিবেন, এখানে লিখবেন শর্টেস্ট পাথ। কি লিখেছি আমি? শর্টেস্ট পাথ এন্ড ডবল কোটেশন স্যার। ইয়েস, ডাবল কোটেশন এন্ড হচ্ছে আমার মনে হয় সব ফিল্ডেরই সবারই কাজে লাগবে এটা। এটা কেবল লজিক্যাল সার্চ, ওকে? আমি যদি এখন সার্চ দিই যে আমি শর্টেস্ট পাথ এন্ড হচ্ছে যেগুলো শুধু অ্যালগরিদম, অন্যগুলো আমার দরকার নেই, কারণ আমি অ্যালগরিদম ডেভেলপ করব। আর ক্লিয়ার? ওকে? এখন যদি আমি সার্চ দেই, জাস্ট সি দ্য ম্যাজিক, হোয়াট ইজ দ্য রেজাল্ট? কমে গেছে কিনা? মাত্র 23,000। এইটাতে এখন আপনাকে যেটা করতে হবে, স্পেসিফিক আপনি যে অ্যালগরিদমটা নিয়ে মানে ইমপ্রুভ করতে যাচ্ছেন, আপনি তো সব অ্যালগরিদম ইমপ্রুভ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে অ্যালগরিদম, এটার সাথে আরেকটা কিওয়ার্ড, সরি আবার এখানে একটু ভুল হচ্ছে, স্পেস হবে, এই কারণে রেজাল্টটা মানে খুব বেশি বুঝে আসে না। একটা আমি একটু সার্চ দেই। ওকে, এখন যদি আমি আগে তো মনে হয় 17,000 ছিল, এখন তো 23,000 আসলো স্যার। সরি এখানে আমাকে স্পেসিফিক ওই যে কিওয়ার্ড লাগাইতে হবে, ডায়াক্সট্রা অ্যালগরিদম। যে অ্যালগরিদমটা আমি ইমপ্রুভ করতে যাচ্ছি সেই অ্যালগরিদমটাই লাগাইতে হবে। ওকে, ডায়াক্সট্রা, ওকে, ডায়াক্সট্রা অ্যালগরিদম আমি যদি লাগাই, এটা কত আসছে এখন? 126। আমার বানানটা একটু ভুল হচ্ছে নাকি? 126। আমি এখন যদি এটা একসাথে দিই, আমি কিন্তু বিভিন্ন ধরনের সার্চ দিয়ে এই কারণে দেখাচ্ছি যে এই কিওয়ার্ড সার্চের উপরে আপনার কত কিছু নির্ভর করে। ওকে, কারণ আপনার কিন্তু স্যার জি স্যার আমি যে ডবল কোটেশন ব্যবহার করলাম, একটা করলাম স্যার শর্টেস্ট পাথের মধ্যে, তারপরে যে এন্ড এর ভিতরে, তারপর ওই আলাদা আলাদা করলাম স্যার। এটা আলাদা আলাদা ডবল কোটেশন স্যার, এটা কি মিন করা হয় স্যার? এটা কিভাবে ব্যবহার করবে আচ্ছা, ডবল ওকে কোটেশন? নাইস কোশ্চেন। বেসিক্যালি যদি আমি এভাবে দেই, তাহলে এটা আপনারা তো লজিক, সবাই ইলেকট্রিক্যাল যেহেতু সবাই এটা জানেন, লজিক গেট ছিল না? লজিক গেট এন্ড অর, ওকে? জি স্যার জি, এইটা হচ্ছে লজিক গেটের মতো। ধরুন আমি শর্টেস্ট পাথ এন্ড ডায়াক্সট্রাস এন্ড অ্যালগরিদম দিলাম, মানে হচ্ছে আমি যে কাজগুলো খুঁজতেছি সেখানে শর্টেস্ট পাথ শব্দটা থাকতে হবে, এন্ড কি ডায়াক্সট্রাস এই শব্দটা থাকতে হবে, এবং অ্যালগরিদম থাকতে হবে। তো আমি যদি অ্যালগরিদমটা বাদ দিই, শুধু ডায়াক্সট্রা রাখি, তখন কি হচ্ছে? শর্টেস্ট পাথ এবং ডায়াক্সট্রা। ওকে, ফাইন। আমি যদি এখন সার্চ দেই, এই দেখেন এটা কিন্তু এখন কত? 3,000 চলে আসছে না? কমে গেছে না? আপনি এখন এটাকে রেঞ্জটা আরো কমাই দেন। রেঞ্জটা এত পুরাতন না দিয়ে আপনি 2000 সাল, 2000 ধরেন, আমি যদি 19 পর্যন্ত দেই, 2019 খেয়াল করেন, সরি আমি এখানে ভুল দিচ্ছি, 2000 থেকে 2000 এটা হচ্ছে 22 সাল না, 2021 পর্যন্ত দিলাম জাস্ট ফর এক্সাম্পল, অথবা 2022 এ দিই, এটা কমে আসছে না? আপনি এখন আরো ফিল্টার করেন, 2020 সাল থেকে এত, 2021 সাল, এই যে কত হয়েছে? 426। আমি যেটা বুঝতে যাচ্ছিলাম, এই টপিকটা খুবই পপুলার এবং এইটার উপর অনেক রিসার্চ হয়, এই কারণে এইটার উপরে পেপার কম পাওয়া খুব মুশকিল। আপনাদের যে কোনো একটা টপিক বলেন দেখি, যে কেউ।
আপনাদের কেউ একটু রিসার্চ করতে স্যার মেশিন লার্নিং হয় তারপরে আর কি। না, শুধু মেশিন লার্নিং Sir, other harmonic Particularly- analysis of 10.8 megawatt installed capacity wind farm in হারমোনিক স্যার হারমোনিক অ্যানালাইসিস of a analysis of a 10.8 megawatt 10.8 এই হচ্ছে মেগাওয়াট কি সংক্ষেপে লিখবো? G sir money MGS MW okay MW install sir again please installed capacity install নাকি install install স্থাপন করা capacity okay fine thank you wind farm sir wind farm sir wind farm এক মিনিট স্যার ইনস্টল বাট ভুলে গেল ইনস্টল ভুল লিখছি INSTALLED আচ্ছা ইনস্টল সরি হ্যাঁ LLED capacity wind farm wind farm okay this one okay এটা খুবই স্পেসিফিক ন্যারো ডাউন, কারণ আমি যেটা সার্চ দিয়েছি অনেক ব্রড রিসার্চ। তারপরে কত আসছে রেজাল্ট স্যার দেখছেন? 1,52,000। ওকে আই উইল, এটা কিন্তু আমি সার্চ দিচ্ছি কোথায়? গুগলে। আমি এখন গুগল স্কলারে সার্চ দিচ্ছি, জাস্ট সি কত আসছে এখন 261 রেজাল্ট। আমি যদি এখন কিওয়ার্ড বেস দেই, কিওয়ার্ড কি? হারমোনিক শব্দটা লাগবে। দেখানোর চেষ্টা করলাম। ওকে স্যার বুঝা গেছে স্যার, বুঝা গেছে স্যার। কোর শব্দটা ওকে স্যারেরা আপনারা বুঝে ফেলছেন, এখন ই করবেন। আমি একটা জিনিস দেখাবো এখন, সেটা হচ্ছে এই যে পেপারটা আমি পড়তেছি, এই পেপারটার সাথে অন্যান্য রিলেটেড কি কি পেপার আছে যেটা কানেক্টেড, এইটা বের করার জন্য আমাকে যেটা করতে হয়, অনেক ক্ষেত্রে আমরা সহজেই করতে পারি। কিভাবে? যেমন এই পেপারটা আমি নিলাম, এই পেপারটাতে আমি গুগলে যদি গুগল স্কলারে আমি যাই, তাহলে কিন্তু আমি দেখতে পারি এই পেপারটা কারা কারা পড়েছে, তাই তো? সাইটেড বাই, তাই না? সাইটেড বাই, এটা আমি দেখতে পারি। অথবা এই পেপারটাকে কারা কারা রেফারেন্স, এই পেপারটা কোন কোন পেপারকে রেফার করেছে, এই ধরনের জিনিস দেখার জন্য একটা সুন্দর ওয়েবসাইট আছে, কানেক্টেড পেপারস ওয়েবসাইট। এটা যদি আমি একটা ক্লিক করি, এই যে পেপারটা দিলাম, সেই পেপারটার উপরে একটা সুন্দর গ্রাফিক্যাল মডেল চলে আসবে, যেই গ্রাফটার উপরে বেস করে আমি দেখতে পারবো যে আমার রিসার্চের কি অবস্থা। এই যে গ্রাফটা তৈরি হচ্ছে, হেভি সুন্দর একটা টুলস, এবং খুবই টপিক সিলেকশনের জন্য এবং আপনার টপিকের রিলেটেড যে কাজগুলো হচ্ছে সেটা ভিজুয়ালাইজ সহ সেটা ধরার জন্য খুব ভালো একটা টুলস। ক্যান ইউ সি? দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে। সেটুকু তো বুঝতে পারলাম না স্যার। শেষেরটুকু হচ্ছে আপনি একটা স্পেসিফিক পেপার ধরলেন, এই যে পেপারটা পড়তেছেন, জাস্ট ফর এক্সাম্পল যে কোনো একটা পেপার আমি নেই। স্যার গুগল স্কলার থেকে গেলেন না স্যার? হ্যাঁ, গুগল স্কলার থেকে আমি যে কোনো একটা পেপার নিলাম। সাইটেশন কেমনে করলেন স্যার? এইটুকু মানে শেষের এই 1 মিনিট স্যার বোঝা গেছে। ওকে, আমি একটু স্লো যাচ্ছি। আমি বলতেছি যে এই যে কোনো একটা পেপার আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে সেটা আসলো, আসার পরে আপনি পেপারটা ডাউনলোড করবেন, তাই তো? আমার তো সরাসরি অ্যাক্সেস আছে, এটা আমি ডাউনলোড করতে পারতেছি। আর আপনি ডাউনলোড না করতে পারলে ওই যে দুটো ওয়েবসাইটের কথা বলেছি, ওই দুটো গিয়ে ডিওআই নাম্বার দিলে হয়ে যাবে, লিংক দিলে। আর ধরেন এই পেপারটা আপনি পড়তেছেন অথবা পড়বেন, যে আমি ডাউনলোড করে এখন পেপারটা আমি পড়বো। ওকে ফাইন। এখন এই পেপারটা পড়ার সময় আমার মনে হলো এই পেপারটার উপরে আর কি কি কাজ হয়েছে। ওকে, এই পেপারটা কোন কোন পেপারের সাথে কানেক্টেড। ওকে, এই পেপারের মতো আর কি কি পেপার আছে, এটা বের করার জন্য আরেকটা ওয়েবসাইট আছে, এটাকে বলছি কানেক্টেড পেপারস ওয়েবসাইট, connectedpapers.com। ওকে, এটা লিংকটা আমরা দরকার আপনাদেরকে দিয়ে দিব। তো আমরা যদি এখানে এই টপিকটা দিয়ে সার্চ দেই, তখন এই টপিকের সাথে রিলেটেড যে টপিকগুলো আছে এবং কোথায় কি কাজ হয়েছে পুরো একটা গ্রাফ আমরা দেখতে পারি ভিজুয়ালাইজেশনে। যেমন এই যে আমাদের যে পেপারটা ছিল, ধরেন এটার সাথে অন্য পেপারগুলো কিভাবে কানেক্টেড, এখান থেকে যেটা পাওয়া যায় আইডিয়া, যে আমার এই পেপারের সাথে অথবা আমার এই আইডিয়ার সাথে কারা কাজ করতেছে, কোথায় কি কাজ হচ্ছে, কোথায় কি অবস্থা, কোন পেপারটা বেশি সাইটেড। যেমন এইটা বোঝা যাচ্ছে এই কাজটা বেশি সিগনিফিকেন্ট। ওকে, এই কাজটা বেশি সিগনিফিকেন্ট এবং এই কাজটা অনেক বেশি সাইটেড হয়েছে। আমার মনে হয় এতটুকুই এনাফ। আমার মনে হয় যারা বাকি আছেন একটু ওয়েবসাইট থেকে ঘেটে নিলে আরো বেশি ক্লিয়ার হবে। ওকে, থ্যাংক ইউ ফর অ্যালাউইং মি সাম মোর টাইম। তো আমরা এই দুটো ওয়েবসাইট দেখালাম প্র্যাকটিক্যালি।
তো আমি বলবো যে এই ওয়েবিনারটা একটু দেখে নিতে, এবং আমরা আপনাদের জন্য আরো সহজ করে দিয়েছি। আমি এবং চাইনিজ একাডেমি অফ সায়েন্সের একজন পিএইচডি গবেষক রাশিদুল রনি এখন গ্রিন ইউনিভার্সিটি সিনিয়র লেকচারার হিসেবে আছে, এবং নুরুল আমিন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় আছে। আমরা কিভাবে গবেষক হব, অর্থাৎ গবেষণার যে রিসার্চ মেথোডোলজি যে দেখাইলাম, জেনারেল প্রসেস, এটাকে কভার করে আমরা একটা কোর্স কন্ডাক্ট করেছিলাম যেটার নাম ছিল হাউ টু বিকাম এ রিসার্চার, যেটা ইউটিউবে গবেষক হতে চাই লেকচার সিরিজ আকারে আপলোড করা আছে। 12টা লেকচারকে প্রত্যেকটা লেকচার 1.5 ঘন্টা করে 2 ঘন্টা করেও আছে। 29টা এপিসোডে আমরা ইউটিউবে আপলোড করে রেখেছি। যারা আগ্রহী আছেন তারা অবশ্যই এই ইউটিউব চ্যানেল থেকে এই লেকচারগুলো দেখে নেবেন। আমি লেকচার শেষে আপনাদেরকে লিংকগুলো জুমে প্রোভাইড করব। তো এগুলো ইউটিউব চ্যানেল আছে। জি জি জি, ইউটিউব চ্যানেল নামটা স্যার? জি, এমডি সামির হোসাইন। এটা আপনি ইউটিউবে গিয়ে গবেষক হতে চাই লিখলে হবে, গবেষক হতে চাই। ওকে, আচ্ছা স্যার, এটা ইউটিউবে আমরা অলরেডি 7 মাসের মধ্যে 3.5K প্লাস ভিউ হয়ে গেছে। প্রায় এটা অনেক পুরানা, আপডেট হচ্ছে যে প্রায় 33,000 স্টুডেন্ট 7 মাসের মধ্যে বেনিফিট হচ্ছে। খুবই নতুনদের ক্ষেত্রে একটা আশা জাগা নিয়ে একটা কোর্স। এটা ছিল বাংলাদেশের প্রথম কমপ্লিট অনলাইন ট্রেনিং অন হাউ টু বিকাম এ রিসার্চার। আমরা এই যে কোর্সের যে এই যে রিসার্চ যে আমি মেথডটা দেখিয়েছি, এইটার সাথে সবগুলো বিষয় কিন্তু আমরা কভার করেছি। যেমন টপিক লিটারেচার রিভিউ রিলেটেড লেকচার আছে, আপনার যে গবেষণা কি, কিভাবে শুরু করব, টপিক কিভাবে সিলেক্ট করব, কত প্রকার, এটার উপর লেকচার আছে। ওকে, আবার ধরেন আপনি অবজেক্টিভ রিসার্চ হাইপোথিসিস, এটার উপর লেকচার আছে। আবার রিসার্চ মেথড সম্পর্কিত একটা লেকচার আছে। আবার ডেটা কালেক্ট করবেন কিভাবে, সেটার উপর লেকচার আছে। কিভাবে ইন্টারপ্রেট করবে, সেটার উপর লেকচার আছে। হাইপোথিসিস সেট করা, টেস্ট করা, যা যাবতীয় লাগে। এবং আপনি এখানে দেখেন রেফারেন্সিং টুলস, সাইটেশন, প্লাজারিজম, সাবমিশন প্রসেস, তারপরে ইথিক্স, মোটামুটি মানে একজন গবেষক হওয়ার জন্য যা যা দরকার সে সবই আছে। এখন এই কোর্সটা করার পরে কি করতে হবে? কোর্সটা করার পরে আপনি গবেষক হয়ে যাবেন? নো, এক্স্যাক্টলি নট। আপনি গবেষণা করার জন্য কি কি দরকার সেটা জানবেন। গবেষণা কিভাবে করবেন? একজন ভালো গবেষকের সুপারভিশনে, সেটা আপনার শিক্ষক হতে পারে, আপনার সিনিয়র হতে পারে, যে কেউ ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ হতে হবে, তার আন্ডারে থেকে আপনাকে গবেষণা চালিয়ে নিতে হবে। একা একা গবেষণা করা যায়, কিন্তু মডেল হচ্ছে সায়েন্টিফিক, আমরা মানে স্ট্যান্ডার্ড মডেল হচ্ছে একজনের আন্ডারে কাজ চালিয়ে নেওয়া। ওকে, তো এই যে আরেকটু আমি যেহেতু আজকে এখানে কম সময়, সেহেতু আমি একটু দ্রুত যাচ্ছি। তো আমি এই বিষয়গুলোকে সামনে রেখে এ রোড ম্যাপ টু বি সাকসেসফুল রিসার্চার ফ্রম আন্ডারগ্রেড লেভেল, গত জানুয়ারি মাসের 29 তারিখে একটা লেকচার দিয়েছিলাম বাংলাদেশ অ্যাডভান্স রোবোটিক্স সেন্টারের ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবল আছে, দেখে নিতে পারেন। আবার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইসিটি ফেস্টে আমি রিসার্চ ট্রেন্ডস ইন সিএসই, মোটিভেশন আইডিয়া, গাইডলাইন, অপরচুনিটিস ফর আন্ডার গ্রাজুয়েট, এটা একটা টক দিয়েছিলাম, এটা ইউটিউবে অ্যাভেলেবল আছে, দেখে নিতে পারেন। তো আমি একটা শুরুতে কথা বলে নিয়েছিলাম, অনেকে মনে করে রিসার্চ মেথোডোলজি আর রিসার্চ পেপারের স্ট্রাকচার মানে একই জিনিস। অনেক সময় মানে জিনিসগুলো কাছাকাছি লাগে আর কি। হ্যাঁ, তো রিসার্চ পেপারের মধ্যে স্ট্রাকচার যেটা স্যার আমাদের সাইদুল স্যার বিস্তারিত বলবে, আমি জাস্ট স্ট্রাকচার দেখাচ্ছি। এবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, মেথোডোলজি, রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন, অ্যাকনোলেজমেন্ট, রেফারেন্সেস থাকে। এইটা হচ্ছে একটা টিপিক্যাল রিসার্চ পেপারের স্ট্রাকচার। বাট আমি যেটা দেখিয়েছি সেটা কিন্তু ভিন্ন জিনিস। সেটা হচ্ছে কি, কিভাবে রিসার্চ করবো সেটার প্রসেস। ডোন্ট মিক্স আপ। অনেকে কিন্তু মিক্স আপ করে ফেলে। আর ইউ ক্লিয়ার নাও? I specifically ask the undergraduate student, এখন কি ক্লিয়ার এই বিষয়টা, যে রিসার্চ প্রসেস এন্ড হচ্ছে রিসার্চ স্ট্রাকচার, পেপারের স্ট্রাকচার ভিন্ন বিষয়। ওকে, ক্লিয়ার হয়েছে? জি স্যার। স্যারেরা ওকে, থ্যাংক ইউ। তো আমি এখন যেটা বলবো কিছু ট্রেন্ডিং রিসার্চ টপিকস। স্যার আমাকে আর কয় মিনিট অ্যালাউ করবেন? তো স্যার একটু জানাইলে ভালোই তো। আমার মনে হয় শেষ করো, কারণ বেশি সময় নিলে আমার তো কিছু কথা বলতে হবে। ওকে, তাহলে আমি কিছু ট্রেন্ডিং টপিকের কথা বলে, কিছু স্কিলের কথা বলে আমি শেষ করতেছি। ইনশাআল্লাহ 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তো এখানে কিছু টপিক আমি খোঁজার আগে এমআইটি ওয়েবসাইটে ঢুকেছি। সেখানে এমআইটি তে কিন্তু ডিপার্টমেন্ট হচ্ছে একসাথে, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার সায়েন্স। ওকে, সেখানে যে টপিক গুলো আছে, এই যে তারা আর হয়েছে এখান থেকে যে স্যার আপনি একটু রোবট সম্পর্কে, রোবোটিক রিসার্চ সম্পর্কে বলবেন। আর যেহেতু এখানে রোবোটিক্স রিলেটেড একটা ক্লাবও সম্পর্কিত আছে, সে কারণে আমি এখানে দেখাচ্ছি যে ইলেকট্রিক্যাল, কম্পিউটার, আইসিটি, আইটির মধ্যে একটা মানে হট টপিক হচ্ছে রোবোটিক্স, তাই তো? রোবোটিক্স আসলে এখন এভরিওয়্যার, সব জায়গায় ইউজ হচ্ছে। হ্যাঁ, রোবোটিক্স আপনি ইউজ করতে পারেন হেলথ কেয়ার অ্যাক্সেসের ক্ষেত্রে, রোবোটিক্স কে আপনি ইউজ করতে পারেন ফার্মিং এর ক্ষেত্রে। ওকে,
রোবোটিক্সকে আপনি চাইতে ফার্মিং এর ক্ষেত্রে ইউজ করতে পারেন, আবার সি ফিশিং, এরপর হচ্ছে রোবোটিক ওয়ার্কফোর্স, সোশ্যাল কেয়ার অ্যাসিস্ট্যান্স, এবং এই যে একটা নতুন একটা রিসার্চ ফিল্ড কি সোশ্যাল কেয়ার। জাপান সহ অনেক উন্নত দেশে বয়স্ক মানুষ কিন্তু বেশি সুসাইড করে, কারণ হচ্ছে তারা একা থেকে যায়। আর ওদের দেশে কিন্তু একটু ওই যে কি বলে মানে কি বলে মানে বাবা মাকে পাঠিয়ে দেয় রিহ্যাবিলিটেশন সেন্টার হচ্ছে সামথিং এই ধরনের। তো এখন যেটা কনসেপ্ট হচ্ছে এমন কিছু রোবট বানানো যেটা নিঃসঙ্গ যারা বৃদ্ধ তাদেরকে সময় দিতে পারে, এই ধরনের বিষয়গুলো হতে পারে। তো রোবট আসলে সব জায়গায় ব্যবহার হয়, কিন্তু রোবোটিক্স এর রিসার্চ এটা শুধু রোবট না, রোবোটিক্স রিসার্চের সাথে অনেকগুলো বিষয় কিন্তু রিলেটেড। যেমন রোবোটিক্স এর সাথে আপনার অটোমেশন, ডিস্ট্রিবিউটেড ইন্টেলিজেন্স, আবার ইন্টেলিজেন্সের সাথে ডেটা মাইনিং, মোবাইল অ্যাডহক নেটওয়ার্ক, ওয়্যারলেস সিস্টেম, বায়োমেডিক্যাল, এনভায়রনমেন্ট, কন্ট্রোল, কমিউনিকেশন, অনেক কিছুই কিন্তু রিলেটেড। ওকে, তো ট্রেন্ডিং টপিকের মধ্যে একটা হচ্ছে আইওটি। আমরা বেশিরভাগ মানুষের নাম শুনেছি ইন্টারনেট অফ থিংস, যে ইন্টারনেটের মাধ্যমে যত কিছু আছে আমাদের ডিভাইস থেকে শুরু করে নিয়ে যত কিছু আছে সবগুলোকে কানেক্টেড করা ওভার ইন্টারনেট, এবং এটার মধ্যে ডেটা অ্যাকুইজিশন এবং ডেটা ট্রান্সফার করা। তো ইন্টারনেট অফ থিংস এর অ্যাপ্লিকেশন এখন সব জায়গাতেই, সেটা হেলথ কেয়ার, স্মার্ট সিটি থেকে স্মার্ট রিটেল, স্মার্ট ইন্ডাস্ট্রি, স্মার্ট এগ্রি, এনার্জি ম্যানেজমেন্ট থেকে অটোমোটিভ থেকে বিল্ডিং, হোম অটোমেশন, সব জায়গায় কিন্তু আইওটির ব্যবহার হচ্ছে। তো আইওটি একটা বিগ ফিল্ড হতে পারে। আর মেশিন লার্নিং তো অবশ্যই কি বলবো, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল এবং আইটি, সিটি এদের জন্য একটা বড় বিষয়। এবং মেশিন লার্নিং এর অনেকগুলো ফিল্ড আছে, একটা সুপারভাইজ, আনসুপারভাইজ এবং রিইনফোর্সমেন্ট। এগুলো আসলে অনেক বিস্তারিত বিষয়, আমি স্কিপ করতেছি, জাস্ট টপিকগুলো জানিয়ে দিচ্ছি। এবং মেশিন লার্নিং হচ্ছে এআই এর একটা সাবফিল্ড, এবং এআই হচ্ছে আমার ডিভাইস অথবা মেশিন অথবা কোনো কিছুকে আমাকে কি ক্যাপাবিলিটি দেওয়া যাতে সে হিউম্যান বিহেভিয়ার করতে পারে অথবা ইন্টেলিজেন্ট বিহেভিয়ার করতে পারে। তো এআই এখন সব জায়গাতে ব্যবহৃত হচ্ছে, এখানে কিছু অ্যাপ্লিকেশন এরিয়া দেওয়া আছে। আর সাইবার সিকিউরিটি, সাইবার সিকিউরিটি আমাদের যে সাইবার ফিজিক্যাল সিস্টেম অথবা আমাদের যে ইন্টারনেট অথবা আমাদের যে ডিফারেন্ট টাইপস অফ ডেটাবেস সহ আমাদের যে অ্যাকাউন্ট আছে সেটার সিকিউরিটির জন্য একটা মোস্ট ট্রেন্ডিং এবং খুব পপুলার একটা টপিক হচ্ছে সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি অনেক জায়গায় ইউজ হয়, ডেটা সিকিউরিটি, প্রাইভেসি এবং ক্লাউড কম্পিউটিং, হিউম্যান বিহেভিয়ার সিকিউরিটি, আইওটি সিকিউরিটি, বায়োমেট্রিক সিকিউরিটি, অনেক বিষয় আছে যেগুলো আমরা ট্রাভার্স করতে পারি। এবং আরেকটা হচ্ছে ব্লকচেইন, খুবই ট্রেন্ডিং একটা টপিক। ব্লকচেইন এর কনসেপ্ট হচ্ছে এরকম যে এটা একটা ডিজিটাল ডাটাবেস কন্টেনিং ইনফরমেশন such as records or financial transaction that can be simultaneously used and shared within a large decentralized publicly accessible network. Basically আগে যেখানে একসাথে সবকিছু থাকতো, এখন ডিসেন্ট্রালাইজড ওয়েতে বিভিন্ন জায়গায় থাকবে, যাতে করে যে কোনো এক জায়গায় অ্যাটাক হলে আরেক জায়গায় ওই আরেক জায়গায় যে স্টোর করা আছে সেই পিস দিয়ে পুরোটা রিকভার করা যায়। তো এই ছিল মোটামুটি আমার কিছু টপিক সম্পর্কে বলা। তো যে কিছু টুলস লাগবে আপনার রিসার্চ হতে গেলে, এর মধ্যে প্রোগ্রামিং, ম্যাথমেটিক্স, ডেটা অ্যানালাইসিস, ভিজুয়ালাইজেশন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইথিক্স। আপনার আরেকজনের আইডিয়া চুরি করা অথবা আরেকজনের রেজাল্ট অথবা অন্য কিছু করে ফেলা, এটা ঠিক হবে না। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে টপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে এগুলা, আমরা শিখে নিতে পারি। এখানে কিছু ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে, এবং যারা ইলেকট্রিক্যাল অথবা আইটি রিলেটেড তারা হচ্ছে পাইথন অথবা ম্যাটল্যাব। এই জিনিসটা খুবই পপুলার, ম্যাটল্যাব রিসার্চ এখন সব জায়গাতে ইউজ হচ্ছে, ম্যাটল্যাবের যে রিসার্চটা সেটা শিখতে পারেন। এবং কিছু সফট স্কিল লাগবে, এর মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যাটেনশন টু ডিটেল, ক্রিয়েটিভ প্রবলেম সলভিং, কমিউনিকেশন, লিসেনিং এবং কোলাবোরেশন। আর যেটা টুলস, কিছু টুলসের কথা না বললেই নয়, একজন রিসার্চার হতে হলে অলরেডি আমি কিছু টুলস দেখিয়েছি। এর মধ্যে গুগল স্কলার, যেখানে আমরা সার্চ দেই, এরপরে রিসার্চ গেট, যেখানে আমরা পেপার আপলোড করি এবং সেখানে আমরা খুঁজে পাই, ম্যান্ডেলি রেফারেন্সিং এর জন্য, এন্ড নোট এটাও রেফারেন্সিং এর জন্য, গ্রামার চেক করার জন্য, আরো অনেকগুলো ওয়েবসাইট আছে, এগুলো একটু ভিজিট করতে পারেন। এরপর হচ্ছে কিছু টিপস যেগুলো অলরেডি আমি বলেছি, যে যা করবেন শিখে করেন, মানে যা শিখতেছেন সাথে সাথে ইমপ্লিমেন্ট করেন, তাহলে ভালো হবে। এবং খালি লেকচার শুনলে রিসার্চার হওয়া যাবে না, অবশ্যই একজন এক্সপার্টের আন্ডারে কাজ করতে হবে, এমন একটা টপিক সিলেক্ট করতে হবে যেটা হচ্ছে কি খুবই ট্রেন্ডিং এবং একটা স্ট্যান্ডার্ড। যখন আপনি রিসার্চ করে ফেললেন পেপার ড্রাফট করার আগে, আপনি ড্রাফট করেছেন, সুপারভাইজারের সাথে, মেন্টরের সাথে শেয়ার করেন, এটা করার জন্য। আমার এখানে পাওয়ার গেছে, অসুবিধা নেই, আমি অফ করছি আর কি।
হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। অসুবিধা নেই। আর 2-3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যেটা হচ্ছে যে শোনা যাচ্ছে স্যার? জি 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 স্যার, জি স্যার। এরপরে যেটা হচ্ছে আপনার মেন্টর অথবা সুপারভাইজারকে দেখান, উনি ইমপ্রুভ করুক, এরপর আপনি এটা ভালো জার্নালে সাবমিট করেন। তো এখানে আমাদের সাইদুর স্যারের কিছু টিউটোরিয়াল আমাদের ওয়েবসাইটে আছে, স্যার এটা বিস্তারিত বলবেন, আমি আর বলতেছি না। আর আমরা যেভাবে কাজ করতেছি, ওই সাইদুর স্যার আমাদের হচ্ছে গবেষক করতে চাই, যেটা আমি বলেছি যে আমরা কয়েকজন ইয়ং রিসার্চার এবং কিছু এক্সপার্ট রিসার্চারের ডাইরেকশনে, যেমন সাইদুর রহমান স্যার, সাইফুর স্যার, ভার্জিনিয়া টেকের আমাদের আরিফিন স্যার, চুয়েটের, এরকম কয়েকজন ওয়ার্ল্ড ক্লাস রিসার্চারের আন্ডারে আমরা চেষ্টা করতেছি নতুনদেরকে গাইড করার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে। এখানে লিঙ্কগুলো দেওয়া আছে, চাইলে আপনারা জয়েন করতে পারেন। আমরা আমাদের কাজ অনেক জায়গায় আসছে, ফিচার হয়েছে আর কি, প্রিন্টেড এবং ই মিডিয়াতে। আমার এফোর্টগুলো অনেক জায়গায় আলোচিত হয়েছে আর কি, অনেক মোটিভেট হয়েছে। এবং আমার এই যে কিভাবে চুয়েটের সেকেন্ড ইয়ারের ছাত্রদের দ্বারা আমি 12টা পেপার করলাম এবং ওদেরকে রিসার্চে ইনভলভ করলাম, এইটার গল্প হারান আমার 100 তরুণের বইয়ের গল্পের মধ্যে এসেছে। এবং আমি অলরেডি বলছি, আমি ইনোভেটর প্রোগ্রামের ন্যাশনাল মেন্টর, যেখানে ইউনিভার্সিটি থিসিস গুলোকে প্রোডাক্ট হিসেবে নিয়ে যাওয়ার জন্য কিছু মেন্টর নিয়োগ দেওয়া হচ্ছে, তার মধ্যে আমি একজন। এবং আমরা অলরেডি স্যার আমাদেরকে রিকগনাইজ করেছে। সিলিয়া সাহাদ ম্যাডাম, ডুয়েটের প্রফেসর এবং আইটিবিলি বাংলাদেশ সেকশনের এক্স চেয়ারম্যান ছিল, উনি আমাদের কাজকে অ্যাপ্রিস করেছে, আর স্যার অ্যাপ্রিস করেছে। এবং আমি যেটা বলবো, যারা আমার সাথে, বিশেষ করে আমার ফিল্ড যারা দেখেছেন, আমার সাথে কাজ করতে আগ্রহী, তারা আমাকে ইমেল না করে, আমার একটা ফর্ম আছে tinyurl.com/sabir collaboration, এই একটু নোট ডাউন করতে পারেন, tinyurl.com/sabir collaboration। এটা হচ্ছে আমার সাথে কোলাবোরেশন যারা করতে চায়, তাদের এই ফর্মটা ফিল আপ করলে আমি রেসপন্ড করি। এবং আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে এবং পেজ আছে, গবেষণা করতে চাই বি রিসার্চার বিডি, জয়েন করবেন। আমার সাথে যারা কাজ করতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করার আগে হাউ টু বিকাম এ রিসার্চার গবেষক হতে চাই লেকচার সিরিজ আকারে যেটা আছে সেটা কমপ্লিট করতে হবে, যেটা এই চ্যানেলে অ্যাভেলেবেল। এখানে কিছু রেফারেন্সেস দেওয়া আছে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ইউর প্যাশন।